শুরু হচ্ছে আজকের গল্প। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর অনুপ্রাণিক ব্যোমকেশের অন্বেষে নারী। আর একটা বাজে কথা বললে তোমার জিভ আমি উপড়ে নেব, বুঝেছো জানো? নিজেকে যথাসম্ভব সংযত রেখেই এতক্ষণ কথা বলছিলেন নিবারণ বাবু। ফিসফিসেই চলছিল বাক্যালাপ, আগন্তুকও তাই। কিন্তু শেষটায় আর ধৈর্য সংবরণ করতে না পেরে এক প্রকার চিৎকার করে উঠলেন বছর 50-এর বৃদ্ধ। জোরে জোরে হাঁপাচ্ছেন তিনি। একবার সতর্ক ভরা দৃষ্টিতে দুপাশে চোখ ঘুরিয়ে পুনরায় সংযত অথচ দৃঢ় কণ্ঠে বৃদ্ধ বললে, এই শেষবারের জন্য বলে দিচ্ছি, ওটা আমার জিনিস। আমি কি করব বা না করব সেটা তোমার থেকে পরামর্শ নেব না। না, নিবারণ সান্যালকে বৃদ্ধ বলা চলে না। যদিও চুলের বেশিরভাগটাই এরই মধ্যে পাক ধরে সাদা হয়ে গিয়েছে, তবু শৌখিনতার কোনো অভাব ভদ্রলোকের নেই। রোজ নিয়ম করে দাড়ি কামান নিবারণ বাবু। ধোয়া ধুতি পাঞ্জাবি পরে রেসের মাঠে বেড়াতে যান। সপ্তাহে অন্তত 4 দিন সন্ধ্যাবেলা তিনি রওনা হন সামনের এক চোলাই মদের আড্ডায়। এই শেষের অভ্যাস ছাড়া সস্তা শব্দটা আর কোনো বিষয় তার জন্য খাটে না। আজ সন্ধে 8টা নাগাদ এই নিয়ে তৃতীয়বার তার কাছে ফোন এসেছে। টেলিফোন থাকে তার শোবার ঘরেই। প্রথমটায় তিনি অত গা করেননি, ছেলে ছোকরাদের ফাজলামি ভেবে উড়িয়েই দিয়েছিলেন ব্যাপারটা। কিন্তু তৃতীয়বার এমন একটা গুপ্ত রহস্য নিবারণ বাবুর কানে আচমকাই আছড়ে পড়ে, যা শোনা মাত্রই তার মদের নেশা ছুটে গেল। মুহূর্তের মধ্যেই একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল শরীরের ওপর থেকে নিচ অব্দি। এটা কি হলো? এই তথ্যটা তিনি ছাড়া তো আর কারুর জানার কথা নয়। তবে কি? হাউ ডেয়ার ইউ স্কাউন্ডার, হাউ ডেয়ার ইউ! কি প্রমাণ আছে তোর কাছে শালা? হ্যাঁ, এবারে আর ভদ্রতার মুখোশ পরে থাকতে পারলেন না নিবারণ সান্যাল। অনেক হয়েছে। আধ ঘন্টা ধরে অনেক আজে বাজে কথা সহ্য করেছেন তিনি। আর না, এবার তিনি চিৎকার করেই বলে উঠলেন, একটা পয়সাও আমি তোকে দেব না। কে তোকে এই কথাটা বলেছে সেটা আমি আন্দাজ করতে পারি। আগে তার ব্যবস্থা করব, তারপর আমি তোকে দেখছি। হ্যাঁ। ধূপ করে রিসিভারটা যথাস্থানে ফেলে দিলেন তিনি। একটা মধুর আওয়াজ ভেসে যায় সন্ধ্যের হিমেল বাতাসে। কেউ বাঁশি বাজাচ্ছে। অপরূপ তার রচনা। পৃথিবীর সমস্ত ক্ষোভ, সমস্ত অভিমান, সমস্ত লাঞ্ছনাকে ছাপিয়ে যায় সেই অদ্ভুত মোহময়ী সুর। নিবারণ বাবু লক্ষ্যই করলেন না তার দরজার পাশে সামান্য একটা ছায়া পড়েছে, যা রিসিভার রেখে দেওয়ার সাথে সাথেই চট করে সরে গেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা টিম থ্রিল চার্চার আবারও আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি ব্যোমকেশ ফ্যান ফিকশন গল্প। আজকের গল্পটি আমাদের চতুর্দশ ব্যোমকেশ ফ্যান ফিকশন গল্প। আপনাদের সঙ্গে এই প্রথমবার মুখোমুখি কথা বলতে পেরে অত্যন্ত ভালো লাগছে। আজকের আমাদের কাহিনী লেখক মৌসুম সামন্তের কলমে ব্যোমকেশ ও অন্বেষণী। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। ব্যোমকেশের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে অধ্যায়, দিব্যেন্দু গোস্বামী, নিগম, প্রভাকর, সৌরভ রায়, পার্থ অরণ্যদেব, রাহি, নবস্মিতা এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ ও স্পেশাল এফেক্টসে কৌশিক বসু, পরিচালনা ও প্রযোজনা টিম থ্রিল চার্চার, প্রচ্ছদ নির্মাণে শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আমরা যেহেতু অডিও চ্যানেল, তাই জন্য আমাদের ভিডিও সেটআপ বলে কিছু নেই, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের যদি কোনো রূপ অসুবিধা হয়ে থাকে। কিন্তু আমাদের অডিও শুনতে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হয় না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক মৌসুম সামন্তের কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন কাহিনী ব্যোমকেশ ও অন্বেষণের। পুনশ্চ গল্পখানা আমি সাধু ভাষাতেই লিখিয়াছিলাম, কিন্তু খসড়াখানা হারাইয়া গিয়াছিল।
তখন অনেক চেষ্টা করিয়াছি, তবু পাই নাই। পরে যখন বাহির হইল, তাহাও আবার ভাড়ার ঘর হইতে, তখন ইতিমধ্যেই ব্যোমকেশ বক্সীর অনেকগুলি সত্যান্বেষণ পর্ব প্রকাশিত হইয়াছে। আর তাই এই গল্পে পুনরায় কলম ধরিলাম, তবে এইবার চলিত ভাষায়। আজকাল আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখতে পাওয়া যায় না ব্যোমকেশকে। কেমন যেন একটা খিটখিটে মেজাজ সে আয়ত্ত করেছে। মাস দুয়েক আগে অর্থমনর্থমের পর যে নিগুড় গুপ্ত সত্যান্বেষণে সে ব্যস্ত হয়েছিল, তাও আচমকা বন্ধ হয়েছে হপ্তাখানেক। আমার বন্ধুবর বর্তমানে ঘর থেকে খুব একটা বেশি বের হয় না, দরকার না পড়লে কারো সাথে বাক্যালাপ পর্যন্ত করে না সে। এই তো সেদিন সুকুমার এসে হাজির হয়েছিল রবিবারের এক দুপুরে, হাতে এক হাঁড়ি রসগোল্লা। তা সেটাই ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে সে বললে, ব্যোমকেশ বাবু, ব্যাপার জমে ক্ষীর। সুকুমার এখন ৪র্থ বর্ষের পড়ুয়া। শেষ বছরে পড়ুয়াদের হাতে কলমে কাজ শিখতে হয়। সে কলিকাতার অন্যতম নামকরা হাসপাতাল সত্যনারায়ণে কাজ শেখার সুযোগ পেয়েছে। ভালো করে শিখতে পারলে ওখানেই চাকরি বাঁধা। ব্যোমকেশ তখন আরাম কেদারায় বসে কাঠের হাতলে তাল ঠুকছিল। সুকুমারের কথা শুনে সে তার দিকে একবার দৃষ্টিপাত করল শুধু। উৎসাহ করা তো কোন ছাড়, মুখের অভিব্যক্তিতে পর্যন্ত কোনো পরিবর্তন দেখা গেল না। কয়েক পলক চেয়ে সে পুনরায় তাল ঠুকে আপন মনে গুনগুন করতে লাগলো। অবস্থার সামাল দিতে আমি তখন মাঠে অবতীর্ণ হই। চট করে সুকুমারের হাত থেকে মিষ্টির হাঁড়িটা ছিনিয়ে নিয়ে একটা রসগোল্লা মুখে পুরে দিলাম। বাহ, এই যে একেবারে ভীমনাগের মনে হচ্ছে। সুকুমার হেসে উত্তর দিল, আগে হ্যাঁ অজিত বাবু, ভীমনাগের দোকান থেকেই খাস কিনে এনেছি। আর কোনো ভনিতা না করে এবার মূল গল্পে আসা যায়। দিনটা ছিল ১ ডিসেম্বর, রবিবার। সকাল ৯টা নাগাদ একটি পুলিশ জিপ আমাদের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো। আমি তখন অমৃতবাজার পত্রিকার জন্য একখানা লেখা নিয়ে বসেছি। ব্যোমকেশ কোনান ডয়েলের শার্লক হোমস নিয়ে নেড়ে ঘেটে দেখছিল। হন্তদন্ত হয়ে উপরে উঠে এলেন ডেপুটি কমিশনার বিধু ভট্টাচার্য ওরফে বুদ্ধবাবু। আর সেই একটা হাফ ছেড়ে বড় বড় চোখে বললেন, জলদি চলুন ব্যোমকেশ বাবু, ওপর মহল থেকে ফের একবার তলব পড়েছে, নতুন কেস আছে। সাহেবের ইচ্ছে আপনি একবার এ বিষয়ে তদারকি করুন। কথাগুলো যে খুব উৎসাহের সঙ্গে তিনি বললেন এমনটা নয়। তার অভিব্যক্তিতে মিশে আছে 10 আনা বিরক্তি, 3 আনা দ্বিধা, 2 আনা অবজ্ঞা এবং 1 আনা ভক্তি। ওই 1 আনা ভক্তিকেই মুখোশের মতো ঢাল করে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক। ব্যোমকেশ হাতের বইটা বন্ধ করে মুখ তুলে চাইল। সপ্রতিভ কণ্ঠস্বরে জিজ্ঞেস করল, এবারে আবার কি হয়েছে? কি খুন হলো? একটা বাচ্চা মেয়ে, বছর 20 বয়স। বললেন বিধুবাবু। আমিও বেশি কিছু জানি না, নেহাত সাহেব বললেন তাই আপনাকে সঙ্গে নিয়ে সেখানে যাব। একই রাস্তায় তো ঘর। পুলিশের জিপে গন্তব্যে পৌঁছতে আধ ঘন্টা সময় লাগলো। জায়গাটা শহরের পশ্চিমে। এখানে ভদ্র বাঙালি পল্লী রয়েছে ঠিকই, তবে আফগানদের রাস্তা নেই বেশি। রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পে আফগান পাঠানদের যে বর্ণনা পাওয়া যায়, এখানে তার হুবহু মিল রয়েছে। বাড়ির নম্বর খুঁজে পেতে খুব বেশি ঝক্কি পোহাতে হয়নি। চারিদিকে পাঠানদের জন্য বড় বড় এক কামরার খুবচি সরাইখানা গজিয়ে উঠেছে। তারই মাঝে দোতলা একটি বাড়ি। বাড়িটির সদর দরজায় 2 জন উর্দিধারী মোতায়েন রয়েছে। বাইরে থেকে দেখলে বাড়িটি সাধারণ মধ্যবিত্তের বলেই গণ্য হয়, কিন্তু ভেতরের কারুকার্য সেটির শোভা অন্য মাত্রায় বাড়িয়েছে। বিদেশি ধাঁচে তৈরি করা একটি দোতলা বাড়ি। ঢুকলেই বসবার ঘর। মেঝেতে খয়েরি রঙের একটি কাশ্মীরি মখমলে কার্পেট বিছানো রয়েছে। উত্তরে 2টো গড়া দুয়ালা জানালা, দক্ষিণেও তাই। সামনে উপরে যাওয়ার একটা বাঁকানো সিঁড়ি। 3টে সোফা রয়েছে মুখোমুখি। লক্ষ্য করলাম ঘরের দেওয়ালে 2 রকম আলাদা রং করা। পূর্ব আর পশ্চিমে হলুদ রং এবং উত্তর দক্ষিণে গোলাপি।
সচরাচর কোনো বাঙালি বাড়িতে এই হেন আধুনিকতা এখনো চোখে পড়েনি। বাড়ির চেহারা দেখে মালিকের শৌখিনতার একটা পূর্বাভাস পাওয়া যায়। বিধুবাবু ভেতরে ঢুকেই সাব ইন্সপেক্টরের দিকে এগিয়ে গেলেন। কি সব ঠিক আছে তো? লাশে কেউ হাত দিয়েছিল নাকি? সাব ইন্সপেক্টর পাঞ্জাবি ছোকরা, নাম হিম্মত সিং। সে মাথা নেড়ে না বোঝালো। বিধুবাবু বলে দোতলার উদ্দেশ্যে এগিয়ে গেলেন। জিপে আসতে আসতে জেনেছি খুনটা হয়েছে দোতলায়। এখন দক্ষিণের একটি ঘরে ঢুকে দেখি একটি মেয়ে মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে, পাশে একটা ভাঙা ফুলদানি। ব্যোমকেশ এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ঝুঁকে বসল। ডান কাঁধে সামান্য চাপ দিয়ে মেয়েটার মুখাবয়ব দেখার চেষ্টা করল সে। আর তখনই বিধুবাবু ও কি করছেন, ও কি করছেন? বলে উত্তেজিত হয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠলেন। এখনো ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা হয়নি, আপনি লাশটা ছুঁয়ে দিলেন? ব্যোমকেশ কোনো উত্তর করল না। এই ফাঁকে আমিও উকি মেরে দেখে নিয়েছি। মেয়েটির মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে গ্যাঁজা জমে শুকিয়ে গিয়েছে, তার ছাপ স্পষ্ট। দয়া করে আর লাশ ছবেন না ব্যোমকেশ বাবু, এতে পুলিশের খুব অসুবিধে হতে পারে। ঘরের বর্ণনা খানিক দেওয়া প্রয়োজন। মেয়েটি একেবারে মধ্যিখানে পড়ে আছে। তার থেকে হাত দুয়েক উত্তরে একটি অতি সুন্দর কারুকার্য খচিত সেগুন কাঠের খাট। খাটে ধবধবে সাদা চাদর পাতা, বালিশ কোলবালিশ সবই রয়েছে। তার সঙ্গে দেখা যায় একটা উলের গোলা ও অসমাপ্ত একটি সোয়েটার। হয়তো শেষের কয়েকটা মুহূর্ত সে সোয়েটার বুনছিল। খাটের পাশেই একটা জানালা, জানালায় বেগুনি রঙের সুন্দর একটা পর্দা ঢাকা। পশ্চিম দিকে একটি টেবিল চেয়ার পাতা। টেবিলে দেখলাম এক গুচ্ছ বাংলা গল্পের বই, কয়েকটা কলম, দুটো পেন্সিল ও একটা খাতা অগোছালো হয়ে পড়ে রয়েছে। ব্যোমকেশ খাতাটা তুলে নিল। সেটা খানিক নেড়ে ঘেটে বিধুবাবুর উদ্দেশ্যে বললে, এটা আপাতত আমি নিচ্ছি, কালই ফেরত দিয়ে দেবো। বিধুবাবু কিছু বলতে গিয়েও বললেন না। টেবিলে একটা গ্লাসও দাঁড় করানো রয়েছে, কাঁচের গ্লাস। দেখে বোঝা যায় এতে দুধ ছিল, যেটা খেয়ে এই মেয়েটা মারা গেছে। ব্যোমকেশ ঝুঁকে গ্লাসটাকে একবার ভালো করে দেখে নিল। তারপর বিধুবাবুর উদ্দেশ্যে বলল, ওই দারোগা বাবু, আপনার ফরেন্সিক ডাক্তার কোথায়? আগে আসছে, খবর পাঠিয়ে দিয়েছি, অল্পক্ষণের মধ্যে এসে পৌঁছবে। ঘরের দক্ষিণে একটা আলমারি রয়েছে। পকেট থেকে রুমাল বের করে আলমারির হাতলে মৃদু চাপ দিল সে। ভেতরটা রকমারি শাড়িতে ঠাসা। না, আমি শাড়ির ব্যাপারে খুব একটা জ্ঞান পোষণ করি না, তবে ভেতরের চাকচিক্য রঙের বাহার দেখে এ জিনিস যে কেউ আন্দাজ করতে পারে। বেশ কয়েকটা গয়নার কৌটোও দেখা যায়। অতি সন্তর্পণে ব্যোমকেশ সেগুলো টেনে বার করল। প্রত্যেকটা কৌটোই হিরে জহরত মণি মুক্তায় ঠাসা। কোনোটা সাতনলা হার, কোনোটা কোমরের বেরি, কোনোটা আবার কাঁধ থেকে কবজি অবধি সুন্দর কারুকার্যে ভরা বাহুভুজ। আলমারিটা ভালো করে দেখে নিয়ে পুনরায় বন্ধ করে দিল ব্যোমকেশ। এরপর বিধুবাবুর দিকে এগিয়ে এসে সে বলল, নিন মৃতবাবু, এবার বলে ফেলুন, এখনো পর্যন্ত এই কেসের ইতিহাস ভূগোলই তো জানা হলো না। দারোগাবাবু সাব ইন্সপেক্টর হিম্মত সিংকে ডেকে পাঠালেন। সে এলে তিনি বললেন, নাও ভাই, এদের ইতিহাস ভূগোল সমস্ত পড়িয়ে দাও। হিম্মত সিং ভাঙা ভাঙা বাংলায় যা বলল তার পরিষ্কার চলতি তর্জমা হচ্ছে এই। ওই যে মেয়েটাকে পড়ে থাকতে দেখছেন, ওর নাম মোহিনী, বয়স 20 বছর। ওর পিতা নিবারণ সান্যাল ও মাতা লীলাবতী সান্যাল। লীলাবতী দেবী গত হয়েছেন প্রায় 10 বছর আগে একটা পথ দুর্ঘটনায়। নিবারণ সান্যালের পূর্বপুরুষ একসময় বাংলার নবাবের খাস বন্ধু ছিলেন। পরে যখন ইংরেজরা এসে নবাবি ঘুচিয়ে দেয়, তখন এই জমিদারিও ধসে পড়ল। তার প্রপিতামহ জগবন্ধু সান্যাল জমিদারি ছেড়ে বীরভূম থেকে কলকাতায় সপরিবারে পালিয়ে এলেন। তখন নিবারণ সান্যালের বয়স ওই 14-15। এখানে এসে মহাজনী কারবার শুরু করলেন ভদ্রলোক। অল্প সময়ের মধ্যেই অনেক অর্থ লাভ ঘটে।
ধীরে ধীরে এই কলকাতা শহরেও নিজের ছাপ ফেলতে শুরু করেন সান্যাল মশাই। তবে কথায় বলে না, রক্তের গুণ কোথায় আর যাবে। প্রথমে জগন্নাথ সান্যাল, তারপর নিবারণ সান্যাল। কারোরই এই মহাজনী কারবারে আর মন টেকেনি। জগবন্ধু যতদিন বেঁচে ছিলেন মেয়ে ছেলে আর জুয়ার আড্ডা নিয়েই মেতে থাকতেন। নিবারণ সান্যালও তাই। আমি এখানে এসে প্রাথমিক পর্যায়ে জেরা করেছিলাম। এই ব্যাপারে জিজ্ঞেস করাতে তাচ্ছিল্যের হাসি হেসে তিনি বললেন, হ্যাঁ, তো সম্পত্তি কি ভূতে খাবে? হ্যাঁ, তবে একেবারেই যে অর্থাগম বন্ধ হয়ে গিয়েছিল এমনটা নয়। এই বাড়িতে নিবারণ সান্যাল ও তার মেয়ে ছাড়া আরো দুজন বাসিন্দা রয়েছেন। একজনের নাম রুষা বেগম আর অন্যজন হলেন তুষার পণ্ডিত। রুষা বেগম হচ্ছে মানে ওই, বুঝতেই পারছেন তো। কথা বলতে গিয়ে আমতা আমতা করতে লাগলো পাঞ্জাবি ইন্সপেক্টর। ব্যোমকেশ তারপর বলে তাকে আশ্বস্ত করলো। হিম্মত সিং বলে চলল, তুষার পণ্ডিত গুণী মানুষ, বেটেকাটো চেহারা। যতদিন দৃষ্টি ছিল যাত্রার দলে বাঁশি বাজাতেন। যতদিন দৃষ্টি ছিল মানে? আমি প্রশ্ন করলাম। হিম্মত সিং গম্ভীরভাবে উত্তর দিল, তুষার পণ্ডিত অন্ধ। কাকতালীয়ভাবে তিনিও একটা পথ দুর্ঘটনায় চোখের দৃষ্টি খুইয়েছেন। এখন সপ্তাহে 5 দিন বিকেল বেলা কিছু ছাত্রছাত্রী আসে তার কাছে বাঁশি শিখতে, সেই দিয়েই চলে যায়। এছাড়া একটা ঝি আছে, নাম বিমলা। চলুন প্রত্যেকের সঙ্গে আলাপ পর্বটা সেরে ফেলা যাক। দোতলায় 3টে শোয়ার ঘর রয়েছে, যার মধ্যে 2টো ব্যবহারের যোগ্য। একটি মোহিনীর এবং তার ঠিক পাশেই থাকেন নিবারণ সান্যাল। আমরা প্রথমে তার কাছে গিয়ে হাজির হলাম। ঘরটা দেখলে প্রথমটায় বিস্মিতই হতে হয়। ভেতরে ঢুকে একটা কড়া গন্ধে নাক ঝাঁঝিয়ে উঠল। অস্ফুট স্বরে ব্যোমকেশ কি যে বলল তা ঠিক শুনতে পেলাম না। ভদ্রলোক যে বিলিতি পারফিউমে সারা ঘর ডুবিয়ে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আশ্চর্য হওয়ার জন্য একটা কারণ রয়েছে। চারিদিকে নানান অ্যান্টিক জিনিসপত্রের ছড়াছড়ি, তাও বেশিরভাগই অযত্নের শিকার। কোথাও বাইবেলের কিছু বিখ্যাত দৃশ্যের বাঁধানো ফ্রেম, কোথাও মিশরীয় আনুবিস, ক্লিওপেট্রা, ওসাইরিসের সুপ্রাচীন মূর্তি, কোথাও আবার দাঁড়িয়ে রয়েছে সেই আলী বাবার আমলের সুরা পাত্র ও সুরা দান। বোধহয় ওই দুটি ব্যবহৃত হয় বেশি, কারণ অন্য সব কিছুতে একটু আধটু ধুলো জমলেও ওগুলো একেবারে পরিষ্কার ঝকঝকে তকতকে রয়েছে। ঘরের মধ্যিখানে একটি খাট, একই রকম কারুকার্যে ভরা। পাশে একটি অ্যান্টিক টি টেবিল এবং তার উপর রাখা গ্লাস, একটা চানাচুরের কৌটো এবং 2টো বিলিতি বোতল। কে অনুমতি ছাড়াই ঘরে ঢুকলে? কোন স্কাউন্ডার? স্বরটা গুরু গম্ভীর, তবে মানুষটা নয়। বয়স আনুমানিক 60 পেরিয়ে গেছে। হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় পাতলা চুল, পুরোটাই প্রায় সাদা। বিছানায় ঠ্যাস দিয়ে এতক্ষণ ঝুঁকছিলেন ভদ্রলোক। এখন মুখ তুলতে দেখলাম নাকের নিচে একটা মোটা পুরুষ্ঠ গোঁফ নিজের 2 বাহু উঁচিয়ে রয়েছে। শৌখিন লোক বটেই নিবারণবাবু। বুড়ো আঙুল বাদে প্রায় সবকটিতেই একাধিক সোনাদাংটি, লাল নীল পাথরের সমারোহ। ব্যোমকেশ একবার 4 দেওয়ালে মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, আপনার মেয়ে বিষ খেয়ে মরেছে তা আপনি জানেন? লোকটা অত্যন্ত বিরক্তির সঙ্গেই জবাব দিল, তাতে কার বাপের কি? আমার জিনিস, সে মরবে না বাঁচবে তাতে পাড়া পড়শের অত মাথা ব্যথা কেন? কেন? ঘোরের মধ্যে বারবার ঢুকছেন নিবারণবাবু। ব্যোমকেশ আবারও প্রশ্ন করল, আপনার পিতা ঠিক কিভাবে মারা যান? সিফিলাস, বুঝলেন? সিফিলাস। একটা বিচ্ছিরি হাসি তার মুখে। তারপর আপন মনে বিড়বিড় করে বললেন, ছাদে কি বেশি দিন কোনো দাসী টিকতো না? মাও তো ওই জন্যই। আমি ততক্ষণে খাটের পশ্চিমের জানালায় এগিয়ে গিয়েছি। সেখানে বেশ কয়েকটি দুষ্প্রাপ্য পাথর একটি কাঁচের বাক্সে সাজিয়ে রাখা রয়েছে। আপনি কি করেন? নয়নজোড়ের জমিদাররা
কাজ করে না মিস্টার মিস্টার গরিবের নাম শ্রী ব্যোমকেশ বক্সী, আর উনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। বলে আমার দিকে ইশারা করে দেখালো সে। আমিও প্রতি নমস্কারের জন্য 2 হাত জড়ো করলাম। ভদ্রলোক তাচ্ছিল্যের সুরেই বললেন, ব্যোমকেশ বক্সী, কলকাতা সেই দিকটি গিয়ে, হ্যাঁ? তা আপনি এখানে কি করতে এসেছেন মশাই? কেই বা আপনাকে ভেতরে ঢুকতে দিল? কে? টিকটিকি কথাটা ব্যোমকেশের একেবারেই পছন্দ নয়। তার দিকে চেয়ে দেখলাম সে কটমট করে নিবারণ সান্যালের দিকে তাকিয়ে রয়েছে। বিধুবাবু এই সুযোগটা অবশ্য হাতছাড়া করলেন না। ব্যোমকেশকে খোঁচা দেওয়ার সুরেই শুনিয়ে শুনিয়ে বললেন, দেখুন নিবারণবাবু, আপনার মেয়ে মোহিনী গতকাল রাত্রে নিজের ঘরে খুন হয়েছে। তাই ভদ্রলোক টিকটিকি হোক আর গিরগিটি হোক, যা জিজ্ঞেস করছেন তার চটপট উত্তর দিন। এরপর আবার পুলিশের জেরা শুরু হবে। তখন কিন্তু এত তাচ্ছিল্য সহ্য করব না। আপনি জানতেন না মোহিনী খুন হয়েছে? না, আমি জানতাম না। আমি তো প্রথমে অন্য এক দারোগার কাছে খবরটা পাই, তখনও বিশ্বাস হয়নি। বিশ্বাস যখন হয়নি তখন উঠে গিয়ে দেখলেন না কেন? গিয়েছিলেন দেখতে, আপনার তো পাশেই। না, মরে থাকলে আর গিয়ে কি হবে? যদি বেঁচে থাকতো তাহলে এতক্ষণে চায়ের পেয়ালা নিয়ে হাজির হতো। আসেনি মানে নেই। মোহিনী কি আপনার নিজের মেয়ে? কথাটা শুনে উচ্চস্বরে হেসে উঠলেন নিবারণ সান্যাল। হাসির রেশ যখন থামলো তখন একটা চোরা দৃষ্টি নিয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি ভাবছেন? ও আমার সৎ মেয়ে? আপনার হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। রক্ষিতাও হতে পারে, যাকে আপনি ভদ্র সমাজে নিজের মেয়ের পরিচয় দিয়ে তুলে এনেছেন। পাশের একটা তাকের দিকে ইশারা করে নিবারণবাবু বললেন, ওখানে একটা অ্যালবাম আছে, মিলিয়ে নিন। অমর রূপ, অমর সুশ্রী গড়ন, জমিদার বংশ ছাড়া হয় না ব্যোমকেশ বাবু। তাছাড়া কত মেয়েই তো অল্প বয়সে নানান রোগে মারা যায়, লজ্জায় বলতে চায় না, তারপর ডুকরে ডুকরে মরে। আপনাকেও বলেনি? না, আমাকেও বলেনি। কাল রাতে আপনি কোথায় ছিলেন? নিজের খাটে বসে বিলিতি ম্যাগাজিন পড়ছিলাম। পড়বেন নাকি ব্যোমকেশ বাবু? পড়বেন? খাটের পাশেই কয়েকটি বিলিতি ম্যাগাজিন ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রত্যেকটার প্রথম পাতা দেখেই বোঝা যায় সেগুলো কি। ব্যোমকেশ এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইল সামনের দিকে, তারপর চোখের ইশারায় বলল, চলো অজিত। তৃতীয় ঘরটার ব্যাপারে বলবার তেমন কিছুই নেই। এই ঘরও নানান শৌখিন জিনিসপত্রে ঠাসা। ঘরটা যে বহুকাল খোলাই হয়নি তা সেটার ভেতর দেখেই বোঝা যায়। আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি। মেঝেটা ধুলোয় ঢেকে গেছে। আমরা নিচে নেমে এলাম। বসবার ঘরের দুপ্রান্তে আরো 2টো শোবার ঘর। উত্তরের দিকে লাঠি উঁচিয়ে হিম্মত সিং বললে, ওটিতে থাকেন রুষা বেগম, আর এদিকটায় তুষার পণ্ডিত। কাজের মেয়েটি কোথায়? তাকে দেখছি না কেন? আসলে স্যার, আমি আসা মাত্রই সবাইকে আলাদা আলাদা ঘরে বন্ধ করে দিয়েছি, যাতে কেউ কারোর সঙ্গে কোনো রকম কথা না বলতে পারে। বিমলা রান্নাঘরে রয়েছে। ওই বুঝি প্রথম দেখেছিল কোনটা? আগে হ্যাঁ, বিমলাই প্রথম দেখে খুন খুন বলে শোরগোল ফেলে দেয়। তারপরেই রুষা বেগম পুলিশে খবর দিয়েছে। চলো। আমরা দক্ষিণের ঘরটিতে প্রবেশ করলাম। বললে অবাক হবেন, প্রথমে নিবারণ সান্যাল, তারপরেই তুষার পণ্ডিত। কেউ কারোর চেয়ে কম নয়। চেহারাগতভাবে দুজনকেই পাক্কা খুনি বলা চলে। তুষার পণ্ডিতের বেটে খাটো চেহারা, তবে সুঠাম দেহ, গায়ের রং চাপা, ঝাঁকড়া কাঁচা পাকা চুল। এককালে যে ব্যায়াম ট্যাম করতেন তা বলাই বাহুল্য। ভদ্রলোক খাটের একটা ডাঁসায় কপাল ঠেকিয়ে বসেছিলেন। আমাদের ঢুকতে দেখে তিনি মুখ তুলে বললেন, কে? দারোগা বাবু এসেছেন নাকি? লোকটার গলায় থমথমে ভাব স্পষ্ট। একজন সদ্য শোকাহত পরিজনের যে অবস্থা হয় তারও তাই। লক্ষ্য করলাম তুষার পণ্ডিতের বাম গালে একটা আঁচিল রয়েছে। হিম্মত সিং পেছন থেকে উত্তর দিল,
আগে হ্যাঁ। কিন্তু আপনার সঙ্গে বাকি তিনজন কারা? আপনার সহকারী? ভদ্রলোকের এহেন সংবর্ধনায় আমরা সকলেই অবাক। বিধুবাবু উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এ কি, আপনি না প্রতিবন্ধক? আপনি সত্যি অন্ধ না অন্ধের ভান করছেন? তুষার পণ্ডিতের ঠোঁটে একটা বিনয় মার্কা হাসি ফুটে উঠল। চোখের কালো চশমাটা খুলে শান্ত ধীর স্থির কণ্ঠে তিনি বললেন, তবে নিচেই দেখে নিন। ভদ্রলোক সত্যিই অন্ধ। মণিকোঠায় সাদা অংশ ছাড়া আর কিছুই দেখা যায় না। পুনরায় চশমাটা পরে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মোহিনীকে কি নিয়ে চলে গেছে? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যোমকেশ একটা পাল্টা প্রশ্ন করল। আপনি কি নিবারণ বাবুর আত্মীয়? সে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল লোকটার মুখের পানে। আগে না, এই বছর দুয়েক হলো ভাড়ায় এসেছি। আপনি কি করেন? করতাম বলতে ওই 1931 অবধি বেনারসের একটা নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক তাবড় তাবড় নাটক মঞ্চস্থ হয়েছে আমাদের দল থেকে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও মির্জাফর সেগুলোর মধ্যে অন্যতম। তবে একবার মুসৌরি যাওয়ার সময় আমাদের বাসটা পাহাড়ি খাদে পড়ে যায়। খাদটা খুব গভীর ছিল না, তবে শুনেছি 2-3 জন মারাও গিয়েছিলেন ওই দুর্ঘটনায়। আমার ক্ষয়ক্ষতি বলতে এই দুটো চোখ। হাত তুলে চশমাটা একবার ঠিক করে নিলেন তুষারবাবু। তারপরেই কোনো ক্রমে কলকাতা চলে আসা। এখানে কয়েকটা ছাত্র জুটিয়েছি যারা সপ্তাহে 4 দিন বাঁশি শিখতে আসে। ওইটুকুই সম্বল। একটা ছোট্ট প্রশ্নের লম্বা উত্তর দিয়ে দিলেন ভদ্রলোক। ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই। একটা টি টেবিল, 2টো কাঠের চেয়ার, একটা খাট ও জামা কাপড় রাখার আলনা। টেবিলের ওপর 3-4 রকমের বাঁশি রাখা রয়েছে। এখন কোনো রকমের যন্ত্র খুনের ঘটনাস্থলে উদ্ধার হলেই আমাদের মনে পথের কাটা স্মরণ হয়। ব্যোমকেশ দেখলাম সেগুলোই নেড়ে ঘেটে পরীক্ষা করছে। যদিও বিষের সঙ্গে এর কোনো যোগসাজশ সেই অর্থে সম্ভব নয়, তাও বলা যায় না। ভদ্রলোক নিজে থেকেই আবার জিজ্ঞাসা করলেন, আপনাদেরও কি বিলিতি আতর লাগানোর শখ রয়েছে? ব্যোমকেশ এবারও তার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে জিজ্ঞেস করল, আপনি কাল রাতে কোথায় ছিলেন? কাল বিকেলে নিজের ঘরে শুয়েই বেতার শুনছিলাম। আকাশবাণীতে জাতীয় সঙ্গীত নিয়ে একটা দুর্দান্ত অনুষ্ঠান উপস্থাপনা হয়েছিল। তারপর ওই সন্ধ্যা 6টা নাগাদ বাচ্চাগুলো আসে, তাদের সঙ্গে ছাদে গিয়ে বসি। তা ছিলাম 2 ঘন্টা মতো। তারপর সবাই চলে গেল। বিমলা আমার ঘরে খাবার দিয়ে গেল, আমি খেয়ে শুয়ে পড়লাম। লোকটা ঠিক পিছনেই একটা জানলা আছে। জানালার বাইরে বিশাল একটা আম গাছ। দেখলাম সেই আম গাছে মৌমাছিরা চাক বেঁধে রয়েছে। তারই কয়েকটা এখন ঘরের মধ্যে ভোঁ ভোঁ করতে লাগলো। আচ্ছা, আপনার নাটকের দলের নাম কি? তিরঙ্গা থিয়েটার গ্রুপ। নিবারণ সান্যালকে আপনার কেমন লোক মনে হয়? আমায় মাফ করবেন ব্যোমকেশবাবু, বহু কষ্টে এত কম খরচে ভালো একজন বাড়ির মালিক পেয়েছি। এমন কোনো প্রশ্ন দয়া করে আমাকে করবেন না যার জন্য আমাকে রাস্তায় গিয়ে বসতে হয়। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আচ্ছা, মোহিনীকে আপনার কেমন লাগতো? এবার ভদ্রলোকের মুখে তার স্বভাব সিদ্ধ হাসিটা ফিরে এলো। তিনি বললেন, ভালোই। একমাত্র ওই মাঝে মধ্যে আমার ঘরে এসে গল্প গুজব করতো। ভাড়াটে বলে কোনোদিন মনেই করেনি। যত্নআত্তি করতো সবই। আমি মাঝে মধ্যে ওকে বাঁশি বাজানো শেখাতাম। খুব ভালো ছাত্রী ছিল মেয়েটা, চটচট করে সব শিখে ফেলতো। কেন জানি না বারবার আমার অর্থমনর্থমের কথাই মনে পড়ে যাচ্ছে এখন। সত্যবতী, ফণিলাল, করালি বাবু সবাই যেন মিলেমিশে একাকার।
শুধু চরিত্রের নামগুলোই যে আলাদা। একজন পঙ্গু যে কতখানি ধূর্ত হতে পারে তার নমুনা আমরা আগেই পেয়েছি। এই তদন্তের ঠিক আগেই ওই কেসটা ঘটেছে বলেই কি মনের ভেতরটা বুদবুদ করছে ঠিক জানা নেই। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? ব্যোমকেশ প্রশ্ন করল। তুষার পণ্ডিত হেসে উত্তর দিলেন, অন্ধের আবার গোয়েন্দাগিরি। আগে না, কাউকেই সন্দেহ হয় না। তাহলে কি আপনি খুনটা করেছেন বলতে চান? এক পলকের জন্য দেখলাম তুষার পণ্ডিতের চোয়াল শক্ত হয়ে উঠল। পর মুহূর্তেই বিনীত সেই হাসিটা হেসে ঠান্ডা গলায় তিনি বললেন, এককালে পেটের দায় অনেক কিছুই করতে হয়েছে ব্যোমকেশ বাবু। বাস্তবে দরকার পড়লে মানুষ সর্বভূক হয়ে ওঠে, জানেন তো। শীতের সকাল, রোদে ঝলমল করছে চারিদিক। ইতিমধ্যেই ফরেন্সিকের লোকজন এসে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আমরা এবার রুষা বেগমের ঘরে গিয়ে উপস্থিত হলাম। রুষা বেগমের ঘরটা একজন দুদে সঙ্গীত বিশারদের ঘরের মতোই সাজানো। ঘরের নানান জায়গায় ছোট বড় নানা আকৃতির বাদ্যযন্ত্র পরিপাটি করে সাজানো রয়েছে। এ ঘরে একটি মাত্র জানালা, তাও উত্তর দিকে। তার পাশেই খাট। সেই খাটেই জানালার দিকে মুখ করে বসেছিলেন ভদ্রমহিলা, থুরি। রুষা বেগমকে মহিলা বলা চলে না, আবার তিনি পুরুষও নন। একটা গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছেন, মাথার লম্বা চুল খোপা করে বাঁধা, কপালে একটা লাল টিপ। দেহের গঠন দেখে বেশ শক্ত সামর্থ্য বোধ হয়। আমাদের ঢুকতে দেখে তিনি মুখ ফিরিয়ে তাকালেন। অত্যন্ত অপ্রসন্ন সূচক একটা অভিব্যক্তি করে তিনি বললেন, পর স্ত্রীর ঘরে টোকা মেরে ঢুকতে হয়, আপনারা তা জানেন না বুঝি? ব্যোমকেশ মৃদু হাসল। কেন? আড়ি পেতে শোনাও কি মহিলাদের জন্মসিদ্ধ অধিকার? আমি আশা থেকে দেখছি আপনি আড়ি পেতে দরজার আড়াল থেকে আমাদের কথোপকথন শোনার চেষ্টা করছেন। আপনার ছায়া পড়েছিল দরজার আড়ালে, জান্নার দিকে তাকিয়ে রাখার ভানটা না করলেও পারতেন। রুষা বেগম মুহূর্তের জন্য দমে গেলেন। ব্যোমকেশ এবারে সোজা সাপটা প্রশ্ন শুরু করল। আপনি এই ভিটেতে উঠলেন কি করে? খানিকক্ষণ চুপ থেকে তিনি মিহি গলায় উত্তর দিলেন, আমি বোম্বাই শহরে কাজ করতাম। কাজের পাশাপাশি নাচ গানেরও শখ ছিল আমার। নিজে শিখেছি ছোটবেলায় ভারতনাট্যম আর কথাকলি। তা নিবারণ বাবু বছর দেড়েক আগে বোম্বাই শহরে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই ওনার সঙ্গে আমার প্রথম দেখা। আমি একটা আসরে নিজের প্রতিভা পরিবেশন করছি, তিনিও ওখানে উপস্থিত ছিলেন। কথায় কথায় আলাপ হয়ে যায় এবং মাস দেড়েকের মধ্যে লোকটাকে ভারী ভালো লাগতে শুরু করেছিল আমার। মনে হয়েছিল এর উপর বিশ্বাস করা যায়। তিনি যখন বললেন ওনার সাথে কলকাতা চলে আসতে, নতুন করে আবার জীবন শুরু করতে, আমি এক কথায় রাজি হয়ে যাই। কিন্তু এসে বুঝতে পারলাম কি ভুলটাই না আমি করেছি। রুষা বেগমের চওড়া চোয়াল শক্ত হয়ে উঠল। লোকটা একটা আদ্যপান্ত মেয়েখোর। আমাকেও আর 5টা সস্তা জিনিসের মতো ব্যবহার করেছে। সস্তা জিনিস, সস্তা জিনিস। তাহলে আপনি ফিরে গেলেন না কেন? ব্যোমকেশ বাবু, আমাদের বোম্বাই একটা রেওয়াজ আছে জানেন তো, একবার বেরিয়ে গেলে আর ফেরা যায় না। তাই এখান থেকে বেরিয়ে গেলেও কোথায় যেতাম আমি? কি কাজ করতেন আপনি? রুষা বেগম মাথা নিচু করে বসে রইলেন, কোনো উত্তর করলেন না। বিধুবাবু খানিক গলা খাকরালেন। ব্যোমকেশ পুনরায় প্রশ্ন করল, আচ্ছা, এখন আপনি কি করেন? সন্ধেবেলা নাচের প্রশিক্ষণ নিতে আসে কয়েকটা মেয়ে। এছাড়া
বাংলা শিখেছি, বই পড়ি। অজিত বাবুর লেখা কয়েকটা উপন্যাসও কিন্তু আমার সংগ্রহে আছে। মোহিনীকে আপনার কেমন মনে হতো? খুব মিষ্টি একটা মেয়ে। নিবারণ বাবু ওর ওপর প্রচন্ড অত্যাচার চালিয়েছে, তবুও মেয়েটা কিচ্ছু বলেনি। কোনোদিনও একটা রাগ করতে শুনিনি ওকে। মাঝে মাঝে নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদতো, কিছু বলতো না কাউকে। আর তুষার পণ্ডিত কেমন লোক? অদ্ভুত বাঁশি বাজাতে পারে লোকটা। মাঝে মাঝে ছাদে গিয়ে একা একা বাঁশি বাজায়। অসম্ভব সুন্দর সে সুর। আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করে নিন ব্যোমকেশ বাবু, সবাই এক ডাকে তুষার পণ্ডিতকে চেনে। ও যখন সন্ধেবেলা বাঁশি বাজায় না, তখন এই জানলার পাশে বসে আমি মুগ্ধ হয়ে শুনি। আশেপাশের ঘরগুলো থেকে স্ত্রী ঝিয়েরা ছাদে উঠে ওর বাজনা শুনতে। ওই করেই তো ওর পসার বেড়েছে এখন। কাউকে সন্দেহ হয়? 7 কাণ্ড রামায়ণ পড়ে এখন জিজ্ঞাসা করছেন সীতাকে কে হরণ করেছে। রুষা বেগমের ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি সরকারি পক্ষের ডাক্তার আমাদের জন্যই বসার ঘরে অপেক্ষা করছিলেন। বিধুবাবুকে কাছে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। তারপর তার উদ্দেশ্যেই বললেন, লাশটা আমি নিয়ে যাচ্ছি, পোস্টমর্টেম করতে হবে। রিপোর্ট কালকের মধ্যে আশা করি পেয়ে যাবেন। ঠিক কখন মৃত্যুটা হয়েছে ডাক্তারবাবু? প্রশ্নটা করল ব্যোমকেশ। ডাক্তার ঘোষাল ভুরু কুচকে বললেন, প্রাথমিকভাবে দেখে তো মনে হয় বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যেই ঘটনাটা ঘটেছে। তার থেকে বেশি এধার ওধার হওয়ার সম্ভাবনা নেই। কি? যেন আকাশ থেকে পড়ল ব্যোমকেশ। আমরাও চমকে উঠেছিলাম। ভর সন্ধ্যাবেলায় খুন হয়েছে, কেউ কিছু টের পেল না? জোর দিয়ে এখনই বলতে পারি না, কাঁটা ছেঁড়া করে দেখতে হবে। কিসে খুন হয়েছে? প্যারাকুয়েট ডাইক্লোরাইড। কাজের ঝি বিমলা তখন সবার জন্য চা তৈরিতে ব্যস্ত। আমরা সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ব্যোমকেশ যখন জিজ্ঞাসাবাদে ব্যস্ত, তখন বিধুবাবুই হিম্মত সিংকে বলে চা জলখাবারের ব্যবস্থা করিয়েছেন। বিমলা যখন আলাদা আলাদা কাপে গরম চা ঢালছিল, আমরা তখন রান্নাঘরে গিয়ে উপস্থিত হই। আমাদের দেখতে পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠল মেয়েটা। ব্যোমকেশের পা জড়িয়ে ধরে বলল, আমি কিছু করিনি দায়িত্ব বাবু, আমি কিছুটি করিনি। বামুনের মেয়ে আমি, মানুষ খুন করা আমার দমে সইবে নি। আমাকে সার দিন দায়িত্ব বাবু, আমারে সাইরা দিন। ব্যোমকেশ খানিক অপ্রস্তুত হয়ে ছিটকে পিছিয়ে এসেছিল। কি করছেন কি? উঠে দাঁড়ান, আগে উঠে দাঁড়ান। মেয়েটা উঠে দাঁড়ায়। বিমলার বয়স 30-এর কাছাকাছি। আর 5টা সাধারণ বাঙালি বউদের যেমন দেখতে হয়, সেও তাই। হিম্মত সিং জানালো, বিমলার নামে সে ওয়ারেন্ট বের করেছে। মোহিনীর ঘরে ওই দূরে দুধের গ্লাস রেখে এসেছিল সে। সবার জবানবন্দি থেকে জানা যায়, শেষবারের মতো মৃতাকে বিমলাই দেখেছে। ওয়ারেন্টের ব্যাপারটা বিধুবাবুর জানা। ব্যোমকেশ একবার আর চোখে তার দিকে তাকালো। বিধুবাবু মুচকি হেসে বললেন, যাক, পুলিশি তদন্তে আগেই ধরা পড়েছে খুনি। আজ বড় সাহেব এতবার করে বললেন তাই, না হলে কবে একে লকআপে পড়তুম। বিমলা আবার কান্নায় ভেঙে পড়ল। তুমি গতকাল মোহিনীকে দুধের গ্লাস দিয়ে এসেছিলে? কাপা কাপা গলায় সে উত্তর দিল, আগে হ্যাঁ কর্তা। মাঝে রান্নাঘর থেকে বেরিয়েছিলে নাকি? না, ভালো করে মনে করে বলো, বেরিয়েছিলে রান্নাঘর থেকে? বিধুবাবু বিরক্ত হয়ে বলে উঠলেন, আহ, খুনি যখন নিজে থেকে দোষ স্বীকার করেছে, আপনারও তো পাকামি কিসের বলুন তো? ব্যোমকেশ দারোগা বাবুর কথায় কর্ণপাত করল না।
স্থির দৃষ্টিতে উত্তরের আশায় তাকিয়ে রইল বিমলার দিকে। না, প্রথমে দুধ গরম করলুম, তারপর তার দিয়ে এলুম দিদিমণির ঘরে। মোহিনী তখন কি করছিল? ওল বুনছিল। আচ্ছা, সে কি রোজ সন্ধ্যাবেলা দুধ খায়? না, রাতে খাওয়ার পর দুধ খেত। তবে কাল বললে শরীরটা ভালো ঠেকছে না বিমলাদি, রাতে আর কিছু খাবো না, তুমি শুধু দুধটা দিয়ে যেও। আমিও যথারীতি দুধটা দিয়েই চলে এলুম। বাকিরা কেউ রাতে খায়নি? হ্যাঁ, খেয়েছি তো। বড়বাবু খেলেন, পণ্ডিত মশাই খেলেন, তবে নিজের ঘরে বসে। একমাত্র রুষা দিদি আমার সাথে গল্প করতে করতে খেয়েছিলেন। আচ্ছা, সেটা কটা নাগাদ? 9:30। তখন মোহিনী ঘরে ছিল? ঠিক বলতে পারবো নে। দিদিমণির ঘরের দরজা ভেজিয়ে রেখেছিল, শরীর খারাপ বললে, তাই আর অত জিজ্ঞেস করিনি। কোনো ভাঙচুরের আওয়াজ তুমি পাওনি? দিদিমণির ঘরের বড় ফুলদানিটার কথা বলছেন তো? রান্নাঘর থেকে একটা আওয়াজ পেয়েছিলাম, তবে মনে হয়েছিল ওটা বড়বাবু করেছেন। আসলে মদে সুর থাকলে বড়বাবুর আর জ্ঞান থাকে নে। আগেও অনেক জিনিস এভাবে নষ্ট করেছেন তিনি। তুমি কখন লাশটা দেখলে? আজ সকালে। কোনোদিন দিদিমণি অত দেরি করে ঘুম থেকে ওঠে না, সেই ছোট থেকে দেখে আসছি। দিদিমণি ভোর ভোর উঠে স্নান সেরে পুজোয় বসেন, তারপর আমি এলে একসাথে বাড়ির কাজে হাতে। আজ সকালে যখন দিদিমণির ঘরের সামনে গেলুম, দরজা ধাক্কাতে যাব, দেখি সেটা খোলা। তারপর তুমি কাল কখন বাড়ি ফিরেছিলে? আমি রোজ রাতে 10:30 নাগাদ সবার খাওয়া হয়ে গেলে তরকারি নিয়ে বাড়ি ফিরি। কালও এমন সময় বাড়ি ফিরে গিয়েছি। আমার বাড়ি তো কাছেই। তোমার বাড়িতে কে কে আছে? এই প্রশ্নটা শুনে ফের সুর করে কেঁদে উঠল বিমলা। ও দায়িত্ব বাবু, আমার 7 বছরের একটাই বাচ্চা আছে, একটা স্বামী আছে, সংসারটা ধসে পড়বে দায়িত্ব বাবু, আমায় ছেড়ে দাও। আমি বামুনের মেয়ে, খুন করা আমার দমে সইবে না। আমরা বেরিয়ে এলাম। হিম্মত সিং জানালো বিমলার স্বামীর নাম কিশোর, সেই তল্লাটেই রিক্সা টানে। বউকে পুলিশ পাকড়াও করেছে শুনে প্রথমে এখানে সে হাঁ হুতাশ করেছিল, তারপর গালিগালাজ করতে করতে চলে গিয়েছে। যাওয়ার আগে সে বলে গিয়েছে একজন ভালো উকিল নিয়ে তবে সে ফিরবে। সর্বহারা হলে সে হোক, তবে নিজের স্ত্রীকে সে উদ্ধার করবেই। ঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ বিধুবাবুর উদ্দেশ্যে বলল, আপনি একটু খানা তল্লাশি চালিয়ে দেখুন, নিবারণ সান্যালের কোনো উইল রয়েছে কিনা। বিধুবাবু যেন আকাশ থেকে পড়লেন, অবাক দৃষ্টিতে প্রশ্ন করলেন, ও মশাই, আপনি কি এখনো কালীচরণে আটকে আছেন নাকি? এই তদন্তে নিবারণের উইলের কি প্রয়োজন আছে? মুচকি হেসে ব্যোমকেশ বললে, না থাক, তবু দেখতে ক্ষতি কি, চলে। দুপুর থেকে ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে দৌড় দিয়েছে। খাওয়ার সময় অনেক করে ডাকলাম, কোনো সাড়া করল না। শেষে বাধ্য হয়েই পুটিরামকে বললাম ভাতের থালা সে যেন পড়ার ঘরেই রেখে আসে। ওই একটি বার দরজা খুলেছিল বন্ধুবর, তখনই দেখেছিলাম চুল উস্কো খুস্কো, চারিদিকে বইপত্র সব ছড়ানো। ব্যোমকেশ কাঠের চেয়ারে এক পা তুলে হাঁটুতে জোরে জোরে করাঘাত করে চলেছে। সেদিন বিকালে সুকুমারের বাড়ি থেকে একটা টেলিফোন আসে। আমি তখন সবে ভাত ঘুম দিয়ে উঠেছি। জল খেতে যাব এমন সময় টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আমি যথারীতি গিয়ে রিসিভারটা তুলে হ্যালো বললাম। একে শীতকাল, তার উপর ভাত ঘুম, বাঙালির অত্যন্ত প্রিয়। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। আচমকাই একটা মহিলা কণ্ঠস্বর শুনে আমার সমস্ত ঘুম এক নিমেষে ছুটে গেল। হ্যালো। আসলে আমি ভেবেছিলাম ফোনটা হয়তো বিধুবাবু করেছেন নিবারণ সান্যালের উইল সম্পর্কিত কোনো তথ্য নিয়ে, কিন্তু ফোনটা করেছিল হবু বৌঠান, ইয়ে থুরি সুকুমারের বোন, থুরি সত্যবতী।
জল গলার বদলে নাকে ঢুকে চো চো করে উপরে উঠতে লাগলো। তখন বিষম খেয়ে সে কি কাণ্ড! ওপার থেকে শুনতে পেলাম সত্যবতী শট শট। বলে চলেছে। বেশ কিছুক্ষণ জলের সঙ্গে মোকাবিলা করে যখন খানিক ধাতস্থ হয়েছি, তখন সে বলল, দাদা, ব্যোমকেশবাবু বাড়ি আছেন? এই হচ্ছে মহাজালা। না এসপার না ওসপার। নারী জাতিকে মিথ্যে কথা বলার জো নেই, সে সব মনে রাখে। আর যদি মিথ্যা বলি আর সেটা কোন উপায় আগামীকাল গিয়ে ধরা পড়ে, তাহলে আর রক্ষে থাকবে না। আগামী বছরের শুরুতেই সত্যবতী এই বাড়ির একমাত্র লক্ষ্মী হয়ে আসতে চলেছে। সেখানে আর যাই হোক, গৃহদেবীকে তো আর রুষ্ট করা যায় না। অন্যদিকে ব্যোমকেশও আমার বহুকালের বন্ধু। এই সময়ের মধ্যেই দুজনের মধ্যে একটা দাদা ভাইয়ের মাখো মাখো সম্পর্ক। সেখানে তাকেই বা চটাই কি করে? পুটিরাম বসার ঘরে মেঝেতে বসে তখন রেডিও শুনছিল। হাতের ইশারায় তাকেই ডাকলাম। সে এলে, বৌঠান, আমার না প্রচন্ড পেট ব্যথা। হ্যাঁ, প্রকৃতি ডাকছে। এই বলে রিসিভারটা তার হাতে হস্তান্তর করে চটপট কেটে পড়লাম। হ্যালো। নিজের স্বভাব সিদ্ধ গেয় ভঙ্গিতে কানের পাশে রিসিভার তুলে ধরল পুটিরাম। সপ্তাহে একবার সে নিজের দেশে ফোন করে, তখন দেখেছি। হ্যাঁ, কে বলছেন? হ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে তো, আমি ডেকে দিচ্ছি, একটু দৌড়ুন। পুটিরামটা একটা আস্ত গাধা। সে রিসিভারটা হাতে ধরেই ব্যোমকেশের উদ্দেশ্যে হাঁক পারল। বাবু, বউটান ফোন করেছেন। বলে দাও আমি বাড়ি নেই, ফিরতে রাত হবে। ভেতর থেকে ব্যোমকেশের গলা ভেসে এলো। হ্যাঁ বউটান, বাবু বললেন বাবু বাড়ি নেই, তার ফিরতে অনেক রাত হবে। সন্ধ্যাবেলা ব্যোমকেশ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। একটা আড়মোড়া ভেঙে আমার উদ্দেশ্যে বলল, কি অজিত, সব ভালো তো? হ্যাঁ, আমি তখন বসবার ঘরের সোফায় হেলান দিয়ে নতুন উপন্যাসের খসড়া তৈরি করছিলাম। মুচকি হেসে উত্তর দিলাম, আর কি ভালো আর কি খারাপ অল্প দিনের মধ্যেই তো টের পাবে। সেও এবারে হেসে উঠল। তারপর নিজের আরামকে দ্বারা এসে বসে পুটিরামের উদ্দেশ্যে হাঁক পারতে লাগলো। পুটিরামকে বলে দিয়েছি, সে চা বসিয়েছে। আচ্ছা, তা বেশ বেশ। তার ফুরফুরে মেজাজ দেখে আমি চেপে ধরলাম এই সুযোগ। যদি বন্ধুবরের পেট থেকে একান্তই কথা বের করতে হয়, এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না। আমি হাতের খাতাটা বন্ধ করে জিজ্ঞাসা করলাম, এই ব্যোমকেশ, কিছু বুঝলে? সে আপন মনেই চেয়ারের হাতায় তাল ঠুকতে ঠুকতে গুনগুন করছিল। সেভাবেই বলল, কি ব্যাপারে? আরে আজকের খুনের ব্যাপারে কিছু বুঝলে? দূর, যত সব বাজে ব্যাপার। এখনো পোস্টমর্টম রিপোর্টই হাতে এসে পৌঁছলো না। আমি খাবো খাই ভেবে মরছিলাম। যত সব বাজে ব্যাপার স্যাপার। তা কোনটা বাজে ব্যাপার শুনি? ব্যোমকেশ এবার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট খাতা বের করলো। সেটাই আমার দিকে বাড়িয়ে বলল, এই দেখো তো, কিছু দেখতে পাও কিনা? আমি তার হাত থেকে খাতাটা নিয়ে এলাম। এটা সেই খাতাটাই না যেটা মোহিনীর টেবিলে পাওয়া গিয়েছিল? সে মাথা নাড়ল। আমি খাতাটা উল্টে পাল্টে ভালো করে দেখলাম। পুরোটাই সাদা, কোথাও কালির একটা আঁচড় পর্যন্ত নেই। খরচের মধ্যে শুধু প্রথম দুটো পাতা ছেঁড়া গেছে। আর কিছু দেখতে পেলে না? আমি মাথা নাড়লাম। খাতাটা খুলে প্রথম পাতায় নিজের পেন্সিল দিয়ে একটু ঘষো, দেখো তো কিছু লেখা ফুটে ওঠে কিনা। ব্যোমকেশের কথা মতো পেন্সিল দিয়ে খাতার প্রথম পাতাটায় ঘষতে লাগলাম। সে যে কিছু অদৃশ্য লেখার কথা উল্লেখ করছে সেটা বুঝতে পেরেছি। তবে যে শব্দগুলো এখন ফুটে উঠল সেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ। পরিষ্কার বাংলায় দুটো লেখা ফুটে উঠেছে। খাতার ডান দিকে এক জায়গায় লেখা, ইতি তোমার প্রণয়া রুষা, এবং তার থেকে ৩-৪ লাইন নিচে, ইতি তোমার সহধর্মিণী রুষা।
একইভাবে বাম দিকে খাতার উপরেও একটা লেখা স্পষ্ট পড়া যায়, প্রিয়া নিবারণ। প্রিয়া নিবারণ মানে? এটা তো ব্যোমকেশ চট করে আমায় সংশোধন করে বললে, এটা প্রিয়া নয়, প্রিয় নিবারণ এবং প্রিয়া, শুধু প্রিয়া। এই খাতার প্রথম দুটো পাতার আসল দুটো আলাদা আলাদা চিঠি লেখা রয়েছে। একটা আকারে ছোট, অন্যটা 2-3 লাইন বড়। মাঝের লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটাই স্বাভাবিক। দুটো আলাদা আলাদা লেখা একসঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু চিঠির সূচনাতে ওই ঝামেলাটা নেই। শুরু আমরা এক জায়গায় দিয়েই করি, বাম দিক থেকে। তাই প্রিয়া নিবারণ। কিন্তু মোহিনীর ঘরে ওই যে তোমার প্রিয়া। রুষা বেগমের কলমের জোর দেখে স্তম্ভিত হতে হয়। হাতের লেখা নিয়ে মারাত্মক রকমের পারদর্শী না হলে অক্ষরের আয়তনে এমন অসামান্য দখল রাখা সম্ভব নয়। প্রথম দেখায় আমিও তোমার মতো গুলিয়ে ফেলেছিলাম অজিত। পরে খুব ভালো করে দেখে বুঝলাম দুটো আলাদা চিঠির সূচনা ওটা। প্রিয় থেকে প্রিয়া হতে একটা মাত্র আকার লাগে, তাই বোঝা যায়নি। তাহলে কি রুষা বেগমই মোহিনীর দুধে বিষ মিশিয়েছে? এখনো ঠিক বলা যাচ্ছে না অজিত, তবে সম্ভাবনা একটা রয়েইছে। রুষা বেগম প্রেমে প্রত্যাখ্যিত হয়ে কোমরের বয়সী একটি মেয়েকে খুন করল। প্রেমের কাটা বেজায় ব্যথা আমি জানি, তাহলেও এটাই কি একটা মানুষের খুনের আসল উদ্দেশ্য হতে পারে? ব্যোমকেশ চুপ করল। আর বাকিরা? বাকিদেরও মোটিভের অভাব নেই অজিত। যেমন ধরো নিবারণ বাবু নিজের মেয়ে মারা গেল, তাও তার মধ্যে কোনো বিকার দেখতে পেলে? পাশের ঘরেই মরেছে মেয়েটা, একটিবারের জন্য উঠে দেখতেও গেল না। কেন? হাবভাব দেখে বোঝা যায় ভদ্রলোক যেন স্বস্তি পেয়েছেন খবরটা শুনে। এখন প্রশ্ন হচ্ছে, নিবারণ সান্যাল সত্যি কি জানতেন না মোহিনী খুন হয়েছে সন্ধ্যাবেলা, নাকি নিজেই সকলের অলক্ষ্যে মোহিনীর ঘরে ঢুকে বিষ মিশিয়ে এসেছিলেন? সেটা কিভাবে সম্ভব? আমরা যখন খোঁজখবর করতে গেলাম, মেয়েগুলো কি বলল? তারা তো পরিষ্কার বলল সন্ধ্যা 6টা থেকে 8টা অবধি তারা নাচ শিখতেও বাড়ি গিয়েছিল। আর রুষা বেগম নাচ শেখায় বসবার ঘরে সোফা সরিয়ে। তাহলে দোতলায় কেউ হাঁটাচলা করলে কেউ না কেউ তো অবশ্যই দেখতে পেত। তা ঠিক। এইখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, নিবারণ সান্যালের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা বাসায় ফিরে আসিনি। ঘটনাস্থলের আশপাশটা বিস্তর খোঁজ খবর করা হয়েছে। সেই অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে সেগুলোই এখন ক্রমানুসারে সাজিয়ে দিচ্ছি। নিবারণ সান্যালের বাড়ির উত্তরটা আফগানদের থাকার সরাইখানায় ভরা, দক্ষিণেও তাই। যদিও পশ্চিমে কিছু ভদ্রস্থ বাঙালি পরিবার একসঙ্গে রয়েছে, তবে ওদিকের বেশিরভাগই কলকারখানার শ্রমিকদের ঝুপড়ির ডেরা। সেখানেই খোঁজ খবর করে জানা গেল গতকাল সন্ধে 6টা থেকে 9:30 অবধি তুষার পণ্ডিত বাড়ির ছাদেই বসে বাঁশি বাজিয়েছেন। এমনিতে 2 ঘন্টার বেশি প্রশিক্ষণ কোনোদিন হয় না, কিন্তু গতকাল ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে তিনি শুনিয়েছেন রাসলীলা। এই রাসলীলা হচ্ছে তেরাঙ্গা থিয়েটার গ্রুপের সর্বশ্রেষ্ঠ নাটক। শেষের 1.5 ঘন্টায় বাঁশি বাজিয়ে সেই নাটকে অভিনয় করে শুনিয়েছেন ভদ্রলোক। যারাই শুনেছে তারাই তুষার পণ্ডিতের উদাত্ত কণ্ঠ, মুখস্থ বিদ্যা ও অভিনয়ে অভিভূত। নিবারণ সান্যালের মতো গেরস্থদের প্রায় সবারই 2-3 বাড়ি। সেখানেও মেয়ে বউরা বসে গতকাল রাসলীলা শুনেছে। কমপক্ষে 15 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন যারা সাক্ষী দিতে প্রস্তুত তুষার পণ্ডিত একটি বারের জন্যেও নিজের আসন ত্যাগ করেননি। রাসলীলা শেষে তার ছাত্ররাই ধরে ধরে ঘর অবধি পৌঁছে দিয়েছে তাকে। রুষা বেগমের ব্যাপারেও ভালো কথাই জানা যায়। ভদ্রমহিলা গরিব দুঃখীদের জন্য একটা স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, বিনামূল্যে শিক্ষাদান। এছাড়াও তিনিও নাকি মনের দিক থেকে খুবই স্বচ্ছ, কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, নিজেও যেচে কোনো বিবাদে জড়ান না। রুষা বেগমের বন্ধুর অভাব। শুরুতে নিজে থেকেই অনেকের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেছেন, কিন্তু কেউই খুব একটা পাত্তা দেয়নি। মুখ ফিরিয়ে নিয়েছে অনেকেই। যারা ফেরায়নি মূলত তাদের বাড়ির মেয়েরাই নাচ শিখতে আসে তার কাছে। তার নাচের ছাত্রীরাও জোর দিয়ে বলেছে রুষা বেগমকে গতকাল সন্ধ্যায় তারা উপরে উঠতে দেখেনি। 8 ঘন্টার জন্য নিজের ঘরে চলে গিয়েছিলেন ঠিকই, তবে আবার ফিরেও এসেছেন। জিজ্ঞেস করাতে বলেছেন শরীরটা ভালো নেই,
তাই একটু শুয়ে পড়েছিলেন ভদ্রমহিলা। নাচ শেষ হয় 8টায়। তারপর সবাই বাড়ি ফিরে গিয়েছে। নিবারণ সান্যালের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলে লোকটা নাকি দেউলিয়া হয়েছে অনেক আগে, প্রচুর ধার, প্রচুর দেনা। ওর বাড়িতে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার বেশিরভাগই নাকি ভাড়ায় আনা। কে ভাড়া দিল সেটা এখনো জানা যায়নি, তবে রেসের মাঠে বিপুল অর্থ খুইয়েছেন ভদ্রলোক। অপর শ্রেণীর মতে লোকটার ঘরের মধ্যে কোথাও গুপ্তধন লোকানো রয়েছে। এত ঠাটবাট, এত বাবুয়ানা আজকের বাজারে এমনি এমনি। দুজন ভাড়াটে রেখেছেন লোক দেখানোর হেতু, যাতে কেউ সন্দেহ না করে। তাদের দৃঢ় বিশ্বাস শুধুমাত্র ওই ভাড়াটিয়াদের ভাড়ায় এহেন বাবুয়ানা তো দূর, সংসার চালানো দুঃস্বপ্ন। এরপর কাজের ঝি বিমলা। বিমলা মেয়েটা সাদাসিধে। তার বড় ওই এলাকায় রিক্সা টানে। রাতের বেলা একটু ঠাট্টা তামাশা, জুয়ার আড্ডা করে ঠিকই, তবে অভদ্র বলা চলে না। পুলিশের খাতাতেও কিশোরের কোনোদিন নাম ওঠেনি। বিমলার ছেলের নাম রন্তু। পরিবারে অভাব অনটনের জন্য বিমলা ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারেন। সে রোজ সকালে মোহিনীর কাছে এসে অক্ষর বুঝে যেত। অবশ্য আমরা বেরিয়ে আসার সময় বিমলা নিজে থেকেই এগিয়ে এসে আমাদের একটা তথ্য দিয়েছিল। সে বলেছে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ সে যখন নিবারণবাবুর ঘরে চা দিতে গিয়েছিল, তখন ভদ্রলোক ফোনে কার সঙ্গে যেন চাপা স্বরে ঝগড়া করছিলেন। বিমলাও ফোনটা করে থাকতে পারে। বিমলা? হ্যাঁ, বিমলা। মোহিনীর আলমারি থেকে যখন গয়নার বাক্সগুলো বের করছিলাম তখন কয়েকটি তো উধাও হয়েছে। কি করে বুঝলি? ওইটাই তো অজিত, এতদিন আমার সঙ্গে আছো তাও ঠিক করে দেখতে শিখলে না। গয়নাগুলো বিখ্যাত মাধব জুয়েলার্স থেকে কেনা হয়েছে। কলকাতায় মাধব জুয়েলার্স ওই একটি দোকান বর্তমানে যা পুরো সেট গয়না ছাড়া গড়ায় না। যেমন ধরো গলার সঙ্গে কানের সেট অথবা হাতের সঙ্গে কোমরের সেট। একক গয়না ওখানে পাওয়া যায় না, ওসব বড় লোকদের জায়গা ভায়া। তুমি কি করে জানলে? সত্যবতী কি? দেখতে না শিখলেও বাঁকা সুরে কথা ভালোই বলতে পারো। আমি হেসে ফেললাম। বিভিন্ন সেটের বিভিন্ন কবজি থেকে কিছু কিছু গয়না মিসিং। তাছাড়া বাক্সগুলো থাক থাক করে রাখা ছিল। একেবারে উপরের বাক্সটাতেও একটা দাগ লক্ষ্য করলে আমি নিশ্চিত ওর উপরেও কিছু বাক্স থেকে থাকবে, যা সরানো হয়েছে। ধরে নাও বিমলা দুধের গ্লাসে বিষ মিশিয়ে অপেক্ষা করেছে। মাঝে মাঝে নানা ছুদে উপরে উঠে দেখেছে মোহিনী মরেছে কিনা। যেই মরেছে আলমারি খুলে গয়নার বাক্স সরিয়ে রাতে তো বাড়ি ফিরে গিয়েছিল। এখন সে গয়না উদ্ধার হওয়ার আশা কম। কিন্তু বিমলার ছেলেকে তো... মোহিনী বিমলার ছেলেকে পড়াতো, নিজের যথাসাধ্য সাহায্য সে করত। যে মেয়েটা নিবারণ সান্যালের বাড়িতে দিন রাতের বেগার খাটে, তার ওই অভাব কেন? সে যে অন্য কোনো বাড়িতেও বিয়ের কাজ করত এমনটাও নয়। এমন দুষ্প্রাপ্য জিনিসপত্রের আশা বাড়ির মালিকেরা সাধারণত 5 ঘড়ায় ঝি রাখতে চায় না। কখন কার কাছে কি কথা বলে ফেলে। তাই এরা মাইনে বেশি দিয়ে শুধু নিজের বাড়িতে কাজ করার জন্যই চাকর পোষে। এবার ধরো বিমলার বর কিশোর মদের আড্ডায় বেশিরভাগ টাকাই উড়িয়ে দেয়। দিনের বেলা যতই ভদ্র থাকুক, রাতের বেলা পেটে মদ পড়লে সে জানোয়ার। তখন সংসার চলবে কোথা থেকে? পুলিশ তো মোহিনীর ঘর সিল করে দিয়েছে। নিবারণ সান্যাল যদি খুনি না হয়ে থাকেন তাহলে পরে আলমারিতে গয়না মিসিং দেখলে আরো একটা কেলেঙ্কারি নিশ্চিত। তাছাড়া তুষার পণ্ডিতও হতে পারে। এটা কিভাবে বলছো? আমি হতে পারে বলেছি অজিত, হতে পারে। কোনো মানুষের একটা ইন্দ্রিয় নষ্ট হলে অন্যগুলি অসম্ভব মাত্রায় সজাগ হয়ে পড়ে। তুমি তুষারবাবুকে জিজ্ঞেস করো, ঘরে কটা সিঁড়ির ধাপ রয়েছে, কোথায় কি জিনিস রয়েছে, সেগুলো সব নির্দ্বিধায় বলে দেবেন। শুধু একটা খটকা, যদি তুষার পণ্ডিত মোহিনীর দুধে বিষ মিশিয়েও থাকে তাহলেও সে জানল কিভাবে দুধের গ্লাসটা ঠিক কোথায় রাখা রয়েছে? দুধের গ্লাস কোনো ফুলদানি নয় যা ঘরের কোণে বহুকাল দাঁড়িয়ে থাকে। অনুমান করা সম্ভব মোহিনীর বিছানার বসে খাওয়ার অভ্যেস আছে তোমার মতো। এবারে কে খোটা মেরে কথা বলছে? হ্যাঁ, তুষার পণ্ডিতের ঘরে মোহিনীর বুনে দেওয়া 2টো মাফলার দেখেছি। এভাবেই খোদাই করা, যেভাবে তার বিছানায় দেখেছিলাম। তুষার পণ্ডিত কি প্রেমে প্রত্যাখ্যিত হয়ে... আমি আবার কিছু বলতেই যাচ্ছিলাম, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ রিসিভারটা তুলে হ্যালো বলতেই কিছুক্ষণের মধ্যেই তার মুখে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ভুরু কুঁচকে গেছে, ধীরে ধীরে চোয়াল শক্ত হচ্ছে। তাই নাকি? আপনি নিশ্চিত ভালো করে দেখেছেন? ঠিক আছে। রিসিভারটা রেখে দিয়ে সে বলল,
নিবারণ সান্যালের ঘরে একটা পুরনো উইল পাওয়া গেছে। সেই উইল অনুযায়ী নিবারণ সান্যালের মৃত্যুর পর সম্পত্তির 2/3 পাবে মোহিনী, আর বাকি 1/3 রুষা বেগম। উইলটা করা হয়েছে 1932 সালের 28শে ফেব্রুয়ারি। নিবারণ সান্যাল বলেছে ওটাই তার একমাত্র উইল, নতুন করে আর কিছু কখনো তৈরি করেননি। তবে উইলটার কথা নাকি তিনি ভুলেই গিয়েছিলেন। এবারে ভেবে দেখো, নিবারণ সান্যাল মোহিনীর বাসের ঘরেই শোয়, এমনিতেই তার ওপর বেগম জানের বেজায় রাগ। এবারে কোনো উপায়ে যদি মোহিনীকে খুন করে দোষটা নিবারণ বাবুর ঘাড়ে ফেলা যায়, তাহলে পুরো সম্পত্তি কে পাবে? 20 বছরের মেয়েকে বিষ খাইয়ে খুন, যাবজ্জীবন ছাড়া আর কিচ্ছু হবে না। তাছাড়া নিবারণ সান্যালের অন্য কোনো আত্মীয় স্বজনও নেই। এইবার একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। বিচিত্র বাড়ির বিচিত্র সব চরিত্র। একটি পুরুষ মাতাল, একজন আবার হয়তো নারী। একটি পুরুষ কানা, সবারই মোটিভ সারি সারি। একজনের নাম মোহিনী, অন্যজন বিমলা, প্রথমজন লাস্যময়ী, অপরজন অবলা। আমাদের আশ্চর্যের আরও বাকি ছিল। সকাল সকাল ও বাড়িতে যাওয়ার জন্য প্রাতরাশ সারছি, ব্যোমকেশ একটি কথাও বলছে না। এমন সময় আবার টেলিফোনটা বেজে উঠল। বিধুবাবু ফোন করেছেন। তিনি জানালেন মোহিনীর পোস্টমর্টেম হয়ে গিয়েছে। খুনের সময় 6টা থেকে রাত 9টার মধ্যে, ওর বেশি এধার ওধার হবে না। মৃত্যুর কারণ যথারীতি প্যারাকুয়েট ডাইক্লোরাইড। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে, বিষের শিশি কোথাও মেলেনি। ঘরের আশেপাশেও তল্লাশি চালানো হয়েছে, এমন কিছু মেলেনি যে বোতলে বিষ রাখা থাকতে পারে। মোহিনীর বুকে কফ জমে গিয়েছিল। তবে আশ্চর্যের ব্যাপার এই যে মোহিনী 2.5 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা শোনা মাত্রই ব্যোমকেশ খাওয়া ছেড়ে তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও পেছন পেছন ছুটলাম। নিবারণ সান্যালের বাড়ির সদর দরজায় এসে যখন পৌঁছই, তখন ঘড়িতে 8:10। ফটকে 2জন লাল পাগড়ি মোতায়েন রয়েছে। সারা রাস্তা দেখলাম ব্যোমকেশ রাগে ফুঁসছে। এখন দ্রুত পায়ে ভেতরে ঢুকে নিবারণ সান্যালকে বসবার ঘরে দেখতে পেয়ে ভদ্রলোকের কলারটা চেপে ধরল সে। চমর একটা, হ্যাঁ? লজ্জা করলো না শয়তান, লজ্জা করলো না নিজের মেয়ের সঙ্গে এমন জঘন্য অত্যাচার করতে? নিবারণ সান্যাল তখন চা পানে ব্যস্ত। সামনের সোফায় রুষা বেগমও বসে রয়েছেন। হই হট্টগোল শুনতে পেয়ে বিমলাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। কি করছেন আপনি? ব্যোমকেশ বাবু কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। শয়তান, মাত্র 20 বছরের একটা বাচ্চা মেয়ে, তুই তার বাবা হয়ে মেয়েটার সাথে এমন করলি? ওপর তাকিয়ে দেখি লাঠি হাতে তুষারবাবুও বাইরে এসে রেলিং ধরে দাঁড়িয়েছেন। কি হয়েছে? এত হট্টগোল কেন? কি হয়েছে? আমি আর 2জন কনস্টেবল মিলে ব্যোমকেশকে কোনো রকমে আলগা করতে নিবারণবাবু বলে উঠলেন, এটা কি কি ধরনের অসভ্যতা ব্যোমকেশ বাবু? হ্যাঁ, আমার মেয়ে মারা গিয়েছে, এখন কি যাতা বলছেন আপনি? কি সব বাজে বাজে কথা বলছেন? একদম বাজে কথা বলবেন না। পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে সামনের দিকে উঁচিয়ে ধরল ব্যোমকেশ। একদম বাজে কথা বলবেন না। ইতিমধ্যেই বিধুবাবু এসে উপস্থিত হয়েছেন। শোরগোল শুনে তিনি হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে এলেন। ব্যোমকেশ বাবু, এ আপনি কি করছেন? বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন কেন? সরকার কি আপনাকে ছেলে খেলা করবার জন্য বন্দুক দিয়েছে? খুনি তো বিমলা, ওই তো বিষ মিশিয়েছে মোহিনীর দুধে। বিধুবাবুর কথা শুনে বিমলা এবার নাকি সুরে কান্না জুড়ে দিল। ও না বাবু, আমি কিছু করিনি, আমি বাবুনের মেয়ে। ইত্যাদি ইত্যাদি। ব্যোমকেশ দেখলাম পাঞ্জাবির পকেট থেকে গতকালের সেই খাতাটা বের করে সকলের সামনে তুলে ধরল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, এই সেই খাতা যেখানে মোহিনী নিজের শেষ চিঠিটা ব্যক্ত করে গেছে। এক পলকের জন্য তাকিয়ে দেখলাম রুষা বেগমের মুখ নিমেষে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ব্যোমকেশ বলে চলল, যদিও খাতাটা মোহিনীর নয়, তবে এই খাতায় মোহিনী একটি চিঠি লিখেছিল। একেবারে শেষে ভালো করে বুঝিয়ে বললে, খাতার একেবারে মাঝখান থেকে 2টো পাতা ছিঁড়ে তার একটিতে লেখা হয়েছে। কি যে বলছেন কিছুই তো বুঝতে পারছি না। উত্তেজিত হয়ে কথাটা বললেন বিধু ভট্টাচার্য। ব্যোমকেশ খাতার একেবারে মাঝখান থেকে এক জোড়া পাতা উপড়ে নিল। এই দেখুন, ঠিক এই উপায়।
এরপর খাতাটাকে উল্টো করে তার উপর কাগজটা রেখে মোহিনী চিঠিটা লিখেছিল। এইসব খাতায় 30 জোড়া করে কাগজ, মাঝখানে 2টো করে স্টেপল পিন দিয়ে আটকানো থাকে। খাতার শুরুতে 2টো কাগজ উধাও, যার শেষাংশ এই দেখো এখনো খাতার সঙ্গে লেগে রয়েছে, কিন্তু এটা ছাড়াও 1 জোড়া কাগজ মিসিং। এটা ছেঁড়া হয়েছে খাতার একেবারে মাঝ বরাবর, তাই প্রথমটাই খুব একটা চোখে পড়েনি, কিন্তু গতকাল রাত্রে খাতাটা ভালো করে পরীক্ষা করতে গিয়ে দেখি খাতার পিন 2টো খানিক উপড়ে রয়েছে। তখনই সন্দেহ হয়, গুনে দেখলাম প্রথম 2টো কাগজ ছাড়া আরও 1 জোড়া নেই। কোথায়? আমাকে তো কই বললে না। তখন নয় অজিত, রাতে খাওয়ার পর পুনরায় আমি এই খাতাটা নিয়ে বসেছিলাম, যদি কিছু পাওয়া যায়। এই যদি কিছু পাওয়া যায় এর অনুসন্ধান করতে গিয়ে যে জিনিসটা হাতে এসেছে সেটা দেখলে আপনাদেরও রক্ত গরম হয়ে উঠবে। আমার বিশ্বাস এবারের অন্তত একজন এই ব্যাপারটি জানতেন, আর সেটা জানার পর ব্ল্যাকমেলও করেছিল টেলিফোন করে, গলা পাল্টে। ব্যোমকেশ আর চোখে একবার রুষা বেগমের দিকে তাকালো। ভদ্রমহিলা শুকিয়ে কাঠ। কিন্তু কি ছিল ওই চিঠিতে, আর চিঠিটাই বা কোথায়? চিঠিটা কোথায় তা তো জানি না বিধুবাবু, তবে চিঠিতে কি লেখা ছিল এবং কার উদ্দেশ্যেই বা সেটা লেখা হয়েছে সেটা আমি জানি। এসব খাতা একটা পাতলা কার্ডবোর্ড দিয়ে বাঁধানো থাকে বিধুবাবু। এই খাতার পেছনে চিঠিটার একটা ছাপ পাওয়া গেছে, ফাউন্টেন পেনের সূচালো নিবের ছাপ। সেখানে পরিষ্কার ভাষায় মোহিনী লিখেছে, বাবা, এর আগেও আমি 2বার গর্ভপাত করিয়েছি, আর এই পাপ আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। এবারে যদি আমি তোমার জন্য অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, 3য়বারের জন্য আমি আর গর্ভপাত করাবো না। তার জন্য যদি তুমি আমায় মেরেও ফেলো, আমার দুঃখ নেই। আমি তোমার নামেও কোনো নিন্দা চাই না, কিন্তু গর্ভপাত আমি করাবো না। সম্মিথ্যা, এসব আমাদের বানানো গল্প। ব্যোমকেশ এগিয়ে গিয়ে সজোরে একটা চড় কষিয়ে দিল নিবারণ সান্যালের কুঁচকে যাওয়া গালে। তিনি ধপ করে সোফায় বসে বললেন, আপনি নিজেই নিজের মেয়ের খুন করলেন নিবারণ বাবু, একটু লজ্জা করলো না আপনার? হ্যাঁ, এ বাড়িতে একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে, সেক্ষেত্রে বাইরের কেউ ঘরে ঢুকে বিষ মিশিয়ে যাবে এটা বিশ্বাস করা কঠিন। আপনি তো সেই দিন সন্ধ্যাবেলা কারোর সাথে টেলিফোনে তর্ক করছিলেন, তাই না? কে ছিল সে? ভুল হয়ে গেছে ব্যোমকেশ বাবু, ভুল হয়ে গেছে। নিবারণ বাবু নিজের চুল খামচে কেঁদে উঠলেন। একদিন দেশের মাঠে প্রচুর টাকা খুইয়ে ফেলি আমি, অন্যদিন যে হারি না তেমনটা নয়, কিন্তু সেদিন ভাগ্য যেন লাথি মেরে আমায় দূরে সরিয়ে দিয়েছিল। সোজা চলে যায় মদের আড্ডায়, সেখানে একেবারে গলা অবধি ডুবে যখন বাড়ি ফিরি দেখলাম মোহিনী আমার জন্য বসবার ঘরে অপেক্ষা করছে। লীলাবতী ছেড়ে যাওয়ার পর মায়ের জায়গাটা ওই পূরণ করেছিল, কিন্তু সেদিন কি থেকে যে কি হয়ে গেল ব্যোমকেশ বাবু, আমি নিজেও জানি না। দিন কুড়ি পর মোহিনী আমায় জানাই সে অন্তঃসত্ত্বা, তার মাসিক হচ্ছে না। প্রথমটাই তার উপর সন্দেহ হয় আমার, কিন্তু মোহিনী নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা আর কেউ নয়, সেই রাতে আমারই করা একটা পাপ। ইচ্ছা করে করিনি ব্যোমকেশ বাবু, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছুই করিনি। হয়ে গেল, তবে আমি খুন করিনি, বিশ্বাস করুন। ডুকরে কেঁদে উঠলেন তিনি। 3য়বার অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা হয়তো অন্য কেউ জানতো, তাই না বেগম সাহেবা? রুষা বেগম এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন। এবারে সম্বিত ফিরে পেয়ে বললেন, গত সপ্তাহে আমার কাছে কেঁদে ফেলেছিল মেয়েটা। প্রথমবার ভুল হয়ে গেলেও দ্বিতীয় তৃতীয় পরে হয়তো আরো হতো, তাই না নিবারণ? এই ব্যাপারটা একটা স্বাভাবিক রূপেই পাল্টে গিয়েছিল। মোহিনী আমার কাছে এসে বলেছিল, যখনই নিবারণ জুয়ায় মারাত্মক রকমের হেরে ঘরে ফিরত, তখন সমস্ত রাগ সে বের করত ওই নিষ্পাপ শরীরটার ওপর। তাই আপনি ভাবলেন এই উপায় যদি কিছুটা টাকা গছিয়ে নেওয়া যায়। মানুষ খুন করা আপনার দাঁতে নেই, তবে শয়তানটা মরবে কবে আপনি হাতে টাকা পাবেন, কবে স্কুল তৈরি হবে, তার থেকে এই ভালো। কিন্তু যদি ঘুণাক্ষরেও জানতে পারতাম জানোয়ারটা মেয়েটাকে প্রাণে মেরে ফেলবে,
কখনো এরকম করতাম না, কখনো না। বিধু দারোগা নিবারণ সান্যালের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে গেছেন থানায়। সম্প্রতি একটা নকশাল আন্দোলন শুরু হয়েছে কলকাতায়। জায়গায় জায়গায় খুন রাহাজানিতে ভরে উঠেছে। তারই মাঝে এমন একটা নারকীয় ঘটনার সঙ্গে নিজেরাও যে কখনো জড়িয়ে পড়ব, এটা কল্পনা করিনি। আচ্ছা ব্যোমকেশ, অন্য চিঠিগুলোর ব্যাপারে কিছু বললে না কেন? সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিল সে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনিতেই এদের নিয়ে কম হাসি ঠাট্টা হয় না সমাজে। কবে যে সমাজটা উন্নত হবে, কবে যে এদের আর পাঁচটা সাধারণ মানুষের মতো করে দেখতে শিখবে জানি না। সেখানে এই বিষয়টা নিয়ে যদি বেশি নাড়াঘাটা করতাম, তাহলে আরো একটা মানুষের জীবন নরকে পরিণত হতো। জেনে রাখবে, ভালো খবর যতটা দ্রুত ছড়িয়ে পড়ে, তার থেকে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এই খবরগুলো। তাছাড়া নারী জাতি বড়ই জটিল অজিত, কখন যে কার উপর মন চলে যায় কে জানে। কিন্তু নিবারণবাবু যে ধরা পড়ার পরেও বারবার বলে যাচ্ছিলেন আমি খুন করিনি, আমি খুন করিনি, সেটা? ইংরেজিতে একটা কথা আছে, ইনফ্যালিবল। এটা এক রকমের মানসিক রোগ বলতে পারো। দেখবে ছাগলের সামনে যখন কোনো বিপদ এসে উপস্থিত হয়, তখন সে নিজে থেকেই চোখ বন্ধ করে দেয়। ছাগলটা ভাবে বিপদ হয়তো উতরে গেছে। এখানেই অনেকটা ওই রকম। এই ধরনের মানুষরা সবসময় ভাবে এরা যাই করে সব ঠিক, এদের দ্বারা কখনো ভুল হয় না। নিবারণ বাবু যে খুনটা করেছে তার ধারণা ওটা কেউ ধরতে পারবে না। পুলিশি ভাষায় আ পারফেক্ট ক্রাইম। আর গয়নাগুলোর ব্যাপারে? সত্য অন্বেষণ করাই আমার উদ্দেশ্য। চোর ধরার জন্য বড়বাবু আমায় আলাদা করে টাকা দেবেন নাকি? কথাটা বলতে বলতে হঠাৎ দেখলাম ব্যোমকেশ তড়াক করে সোজা হয়ে বসলো। মরেছে অজিত, মরেছে। কি 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 হয়েছে? সত্যবতী আসছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল, আর কিছুক্ষণের মধ্যেই সত্যবতীর আগমন। বসবার ঘরে আমাদের বসে থাকতে দেখে সে কড়া দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ আমতা আমতা করে হেসে বলল, ও, তুমি এসেছো? আমি গলা চেপে বললাম, আপনি থেকে একেবারে তুমি? ব্যোমকেশ আমার কাঁধে হাত দিয়েই দাঁড়িয়েছিল। এবার একটা চিমটি কেটে বলল, এসো না, বসো। আমি তো বসতে আসিনি এখানে। ময়দানের দিকে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো, দাদা ব্যস্ত, তাই চলে এলাম। ঠাকুরপো, তুমি যাবে? আমি তোমাকেই ডাকতে এসেছি। ঠাকুরপো? আমি ঠাকুরপো হয়ে গিয়েছি? হ্যাঁ, কথাটা যে আমার উদ্দেশ্যে বলা হয়েছে ওটা প্রথমটায় বুঝতেই পারিনি। ঠাকুরপো, তুমি কি যাবে? আমার একা একা ঘুরতে ভালো লাগে না। অগত্যা ব্যোমকেশের গুপ্ত সত্যান্বেষণের মাঝে আমাকেও আর জুড়তে হলো। ব্যোমকেশ কটমট করে আমার দিকেই তাকিয়েছিল। সত্যবতীও ছাড়বে না। আগেই বলেছি, গৃহদেবীকে চটিয়ে কোনো লাভ নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ অনেক চেষ্টা করলো রাগ ভাঙানোর। হাওয়ায় মিঠাই, টাঙা গাড়ি, ফুচকা, এমনকি একটা দামি পারফিউমের শিশিও কিনে দিয়েছে সে। তবুও সত্যবতীর রাগ ভাঙে না। দূরে একদল ভব ঘুরে খেলা দেখাচ্ছে। 10 গজ দূরত্বে দড়ি দিয়ে 3 কোণা করে বাঁশ বাঁধা। একটি বাচ্চা মেয়ে হাতে লাঠি নিয়ে সেই দড়ির উপরই নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। মেয়েটির মাথায় আবার একটা প্লেট, তার উপরে একটা আপেল। সত্যবতী সেই দিকেই ছুটে গেল। কলকাতায় এদের হামেশাই দেখা যায়, তা হয় হিন্দুস্থানি, না হয় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। উপরে বাচ্চা মেয়েটা খেলা দেখাচ্ছে, আর নিচে একটা বাচ্চা ছেলে দর্শকদের কাছে নিজের টুপি নিয়ে এগিয়ে যাচ্ছে। যার যেমন সামর্থ্য সে তেমনই ফেলে দিচ্ছে ওই টুপিতে। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ বা 5 টাকা। বেশ কিছু মেম সাহেবদেরও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি বাজাচ্ছে। হঠাৎ ব্যোমকেশ আমাদের দুজনের হাতে মারল একটা হ্যাঁচকা টান। ভিড় থেকে বেরিয়ে আসতেই সে বলল, চলো অজিত। কি, কেন, কোথায় জিজ্ঞাসা করতে যাব তার আগেই হাতের ইশারা একটা রিক্সা থামালো ব্যোমকেশ। তারপর সত্যবতীকে সেই রিক্সায় তুলে ভাড়া মিটিয়ে দিয়ে সে বলল, সত্য, তুমি বাড়ি যাও, একটা অসমাপ্ত কাজ মনে পড়ে গেছে। সত্যবতী দেখলাম কটমট করে ব্যোমকেশের পানে তাকিয়ে আছে। সে দৃষ্টিকে তোয়াক্কা না করেই ব্যোমকেশ বলল,
ও হ্যাঁ, ভালো কথা। তোমার আতরের শিশিটা দাও তো, যেটা আজ কিনে দিলাম। সত্যবতী রাগে গজগজ করতে করতে আতরের শিশিটা ব্যোমকেশের হাতে গুজে দিয়ে রিক্সাওয়ালাকে বলল, চলো দাদা। এখন সন্ধে হব হব করছে। পাশেই একটা টেলিফোন বুথ ছিল। ব্যোমকেশ দেখলাম সেখানেই ঢুকে কার সাথে যেন বেশ কিছুক্ষণ বোঝানোর ভঙ্গিতে কথা বলল। তারপর বেরিয়ে এসে বলল, চলো। তার চোখ জল জল করছে। এই ভরা সন্ধ্যায় আমরা আবার নিবারণ সান্যালের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। তুষার পণ্ডিত তখন বাড়ির ছাদে বসে বাঁশি বাজাচ্ছেন। অদ্ভুত সেই সুর, শুনলে মন জুড়িয়ে যেতে বাধ্য। রুষা বেগমকে পুলিশ পাকড়াও করেনি, তার বিরুদ্ধে সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা ভেতরে ঢুকলাম। ব্যোমকেশ আগেই বলে দিয়েছে এখন সে একাই কথা বলবে, কেউ জুতো পরে ভেতরে ঢুকবে না, একটা আওয়াজও যেন না হয়। নতুন কেনা আতরের শিশিটা সারা গায়ে ঢেলে সে শেষ করে ফেলেছে। আতরের তীব্র গন্ধে নাক ঝাঁঝিয়ে আসে সবার। ব্যোমকেশ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আজ তার ছাত্ররা কেউ আসেনি। তুষার পণ্ডিত একাই সামনের দিকে মুখ করে বাঁশি বাজিয়ে চলেছে। ঠিক তার পেছনেই সূর্য অস্ত যাচ্ছে। সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হয়। আমরা যখন টিনের দরজায় গিয়ে উপস্থিত হলাম, তখন তুষারবাবু নিজের বাঁশি থামিয়ে দিলেন। আর চোখে একবার পেছনে দেখে মৃদু হাসলেন তিনি। ছাদে একটা টেবিল চেয়ার সবসময় থাকে, এখানেই তুষারবাবু ছাত্রদের প্রশিক্ষণ দেন। নিজের বাঁশিটা টেবিলে নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালেন তিনি। মৃদু হেসে বললেন, আরে এটা ব্যোমকেশ বাবু না? সঙ্গে অজিত বাবুও আছেন মনে হয়। তা আজ এত তীব্র আতর মেখেছেন কেন? নিবারণ সান্যালের মতো আপনাদেরও কি আতরের শখ রয়েছে? ব্যোমকেশ শটাং একটা প্রশ্ন করে বসল, কোনটা কেন করলেন তুষারবাবু? মোহিনী আপনার কি ক্ষতি করেছিল? সবার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওখানে একমাত্র আমিই অবাক হয়েছি, আর সবাই যেন সবটাই আগে থেকে জানতো। তুষারবাবু মৃদু হেসে বললেন, কি যে বলেন ব্যোমকেশ বাবু, আমি অন্ধ মানুষ, আমি কিভাবে খুন করতে পারি? দরকার হলে আপনারা ডাক্তার নিয়ে এসে আমার চোখের পরীক্ষা করান, আমি প্রস্তুত। ব্যোমকেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। টেবিলে একটা কাঁচের গ্লাসে জল ঢাকা দিয়ে রাখা ছিল। সেই ঢাকনা খুলে জলের মধ্যে নিজের তর্জনী সামান্য ডুবিয়ে সেটা ছোঁয়ালো তুষারবাবুর কবজির ওপর। ঠিক এইভাবে। আমি চেয়ে দেখলাম তুষারবাবুর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার বদলে চোখে মুখে ফুটে উঠছে রাগ আর ক্ষোভের একটা মিশ্রিত হুঙ্কার। তবে সে ক্ষণিকের জন্য। পুনরায় নিজের স্বভাবসিদ্ধ হাসি মুখে ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন, তা প্রমাণ করবেন কি করে কোনটা যে আমি করেছি? রুষা বলবে? ওর কথা ধোপে টিকবে? বিমলা, দারোগা বা অন্য কেউ? প্রমাণ করতে আমি আসিনি তুষারবাবু। ব্যোমকেশ বক্সী গোয়েন্দা নয়, সত্যান্বেষী। সত্যটা খুঁজে বের করাই আমার কাজ। এবারে বলবেন কোনটা কেন করলেন? আগে আপনি বলুন, ধরলেন কি করে? কিছুক্ষণ আগে ময়দানের দিকটায় গিয়েছিলাম, সেখানে একদল ভবঘুরে খেলা দেখাচ্ছে। সেখানেই দেখলাম একজন প্রাপ্তবয়স্ক লোক হাতে ডুগডুগি বাজাচ্ছে, আর তার ইশারায় তালে তালে নাচছে একটা বাদর। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই একটা খবর খুব সাড়া ফেলে দেয়। একদল জাপানি নাকি একটা অদ্ভুত উপায়ে মধু চাষ করা শুরু করেছে। সে মধুর মান বাজারে সাধারণ মধুর থেকে ঢের বেশি। তারা মৌমাছিদের প্রশিক্ষণ দিত, যেভাবে কুকুর, বিড়াল, হাতি, বাঘ এদের প্রশিক্ষণ দেওয়া হয় সার্কাসে, ঠিক সেই উপায়ে মৌমাছিদেরও প্রশিক্ষণ দেওয়া সম্ভব। কোন ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে চাষিরা তা ইশারায় বলে দিত। আপনার এই বিশেষ রাসলীলার শুরু মৌমাছিদের তালে তালে নাচাতে পারে, তাই না? তুষারবাবুর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। ব্যোমকেশ বলে চলল, নিজের হাতে বিষ খাওয়ানোর প্রয়োজন নেই। মৌমাছিরাই সে বিষ নিয়ে উড়ে যাবে মোহিনীর জানলায়। তারপর তার অলক্ষ্যেই সে বিষ ডুবিয়ে দেবে দুধে। আচ্ছা দাও, খেলেছেন মশাই? তুষারবাবু এবার খিলখিল করে হেসে উঠলেন। তার হাসি স্বাভাবিক নয়,
একটা ক্ষুধার্ত ঘায়েল নেকড়ে বাঘ হরিণ শাবকের সামনে দাঁড়িয়ে যেমনটা হাসে, ঠিক তেমনটাই। হ্যাঁ, আমি খুন করেছি মোহিনীকে। নিবারণ একটা চামার ছিল, শয়তান, জানোয়ার, নরকের কীট। অমন সুন্দর একটি মেয়ের ওপর ওইভাবে কেউ অত্যাচার করতে পারে? মোহিনী কেমন দেখতে আমি জানি না ব্যোমকেশবাবু, তবে মনের ভেতর তার যে ছবি এঁকেছি সেটা ভারী সুন্দর, ঠিক আমার মায়ের মতো। মোহিনী যখন রুষার ঘরে বসে কাঁদছে, তখন আমি ছাদে উঠছি পায়চারি করতে। ওর গলা শুনে থমকে গেলাম। একবার মনে হলো ছুটে যাই, কি হয়েছে জিজ্ঞাসা করি। তখনই ওর কথাগুলো স্পষ্ট আমার কানে এলো। তখনই আমি জানতে পারলাম মোহিনী নতুন করে অন্তঃসত্ত্বা হয়েছে। জানোয়ারটা গর্ভপাত করাতই, এতে আর বড় ব্যাপার কি? রাতের বেলা এসে ফুর্তি করে তারপর পেটে ধরলে গর্ভপাত। আমি মোহিনীকে ভালোবেসে ফেলেছিলাম ব্যোমকেশবাবু, খুব খুব ভালোবেসে ফেলেছিলাম। ও যেভাবে আমার খেয়াল রাখতো, আমার সঙ্গে হেসে কথা বলতো, গল্প করতো, অমন মেয়েকে ভালো না বেশে পারা যায়? নিজের মনের কথা বলেও ছিলাম, কিন্তু ও না করে দিয়েছিল। আমার কাছে আসাও বন্ধ করে দিয়েছিল মেয়েটা। আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু সেদিন যখন ওই কথাটা শুনলাম, তখন আমার মাথায় রক্ত চেপে গেল। ঠিক করলাম, এই নরক থেকে মেয়েটাকে মুক্ত করতেই হবে। যদি নিবারণকে মারি, সমাজ মেয়েটাকে ছিঁড়ে খাবে। তার চেয়ে ওর মরণই শ্রেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মরণই শ্রেয় ব্যোমকেশবাবু, ওর মরণই শ্রেয়। পুনরায় খিলখিল করে পৈশাচিক হাসিটা হেসে উঠল তুষার পণ্ডিত। দারোগাবু, নিয়ে যান আপনার আসামিকে। দারোগা বাবু? তুষারবাবু, ইংরেজদের আদালতে রুষা, বিমলা, আমি, অজিত বা অন্য কারো সাক্ষ্য গ্রহণযোগ্য না হলেও আসামি যদি খোদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে নিজের অপরাধ স্বীকার করে তাহলে গ্রহণযোগ্য হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ব্যোমকেশবাবু? এবারে বুঝতেই পারছেন আতরের কামাল। একটা সিগারেট ধরালো ব্যোমকেশ। তুষারবাবু নিজের বাঁশিটা তুলে নিতে গেলেন। অজিত, ওটা সরাও জলদি। আমি বিদ্যুৎ বেগেই টেবিল থেকে বাঁশিটা সরিয়ে নিলাম। তুষারবাবু হেসে বললেন, শিল্পীকে কেড়ে নিলেন ব্যোমকেশবাবু, শিল্পকে কিভাবে ছিনিয়ে নেবেন? হ্যাঁ, কথাটা বলেই নিজের ঠোঁট দুটো একটা বিশেষ ভঙ্গিতে বাঁকিয়ে সেই অদ্ভুত সুরটা গাইতে শুরু করলেন তুষার পণ্ডিত। আমরা পাথরের মতো দাঁড়িয়ে দেখলাম। মাথার ওপর কিছু মৌমাছি তখন ভোঁ ভোঁ করছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো ছাদ থেকে উধাও হয়ে পুনরায় ফিরে এলো। আর তারপর সঙ্গে সঙ্গে বিঁধে গেল তুষারবাবুর গলায়, ঘাড়ে। চারিদিক থেকে যেন খামচে ধরল তারা। একটা নয়, দুটো নয়, একেবারে 20-22টা। আচ্ছা ব্যোমকেশ, মৌমাছিদের পক্ষে কি একটা শিশি নিয়ে উড়ে যাওয়া সম্ভব? শিশি নিয়ে উড়ে গেছে কে বললো? তখন গ্লাসের খেলা যে দেখালাম, কি দেখলে তাহলে? শিশিটা ছাদের রেলিংয়েই খোলা অবস্থায় রাখা ছিল। তুষারবাবু যখন বাঁশিতে একটি বিশেষ সুর ধরলেন, তখন মৌমাছির দল একে একে শিশির কাছে গিয়ে নিজের পেছনটা তরলে ডুবিয়ে উড়ে গেল। রাসলীলা। তারপর তারা মোহিনীর জানলায় গিয়ে তার অলক্ষ্যে নিজের পেছনটা ডুবিয়ে দিল দুধের গ্লাসে। কেল্লাফতে। বুঝলে অজিত, মৌমাছির মতো প্রাণীদের প্রশিক্ষণ দেওয়া বাঘসিংহের থেকেও ঢের বেশি শক্ত কাজ। লোকটার প্রতিভার অভাব ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যোমকেশ চুপ করলো। তুমি বুঝলে কি করে? এই প্রথমবার সত্যান্বেষীও ফেল মেরে গিয়েছিল, বলো? আমি মুচকি হেসে প্রশ্নটা করলাম। তুষারবাবু যদি নিজে না স্বীকার করতেন তাহলে আমার আর কিছুই করার ছিল না। তোমার মনে আছে আমরা সেদিন জিজ্ঞাসাবাদ করতে আশপাশটা ঘুরেছিলাম? তুমি তো কয়েকজন ভক্ত পেয়ে গদগদ হয়ে এগিয়ে গেলে। এই ভাগে তুষার পণ্ডিতের ছাত্রদের আমি জিজ্ঞেস করি ওই দিন সন্ধ্যাবেলা লোকটা তাদের শিশি জাতীয় কিছু ফেলতে দিয়েছিল কিনা। উষা বেগমের ছাত্রীদেরও একই প্রশ্ন করি। পণ্ডিত মশাইয়ের এই ক্ষুদ্র ছাত্র এসে আমায় জানায় যে হ্যাঁ, মাস্টার মশাই তাকে একটা চওড়া মুখওয়ালা ছোট্ট শিশি হাতে দিয়েছিল এবং বলেছিল সে যেন মনে করে শিশিটা উড়াদানায় ফেলে দেয়। আগামীকাল আবর্জনার গাড়ি এসে সব সাফ করে দেয়। বাতাস। তখনই আমার প্রথমটাই সন্দেহ হয়, যদি মোহিনীর বাবা খুনটা না করে থাকে তাহলে লোকটা
কার্যসিদ্ধি করলো কিভাবে? বাকিদের পক্ষে মানুষ মারা সম্ভব নয়, তাই মনটা যখন কোতকোত করছে তখনই সাপুরের সাপ খেলা দেখে আমি চমকে উঠি। বাকিটা আন্দাজে ঢিল, লেগে গেল ভাগ্যক্রমে। কিন্তু তখন যে কি সব ইনফেলিয়েবল টেলিয়েবল জ্ঞান দিচ্ছিলে? ওটা তো তোমার মনে ধাঁধা তৈরি করার জন্য। ওই 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 তো একটা রিক্সা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।